So today we will learn about the Ether channel. Ether channel is a very interesting protocol. Let me show you why. Let me go to the packet tracer. Suppose this is your network topology. আমরা তো সবাই হায়ার আর্কিটেকচার মডেল সম্পর্কে সবাই অবগত আছি যে আমরা যে কোনো ইন্টারনাল ল্যান ডিজাইনিংটা আমরা বেসিক্যালি এই হায়ারার্কি মডেলের উপরে বেস করে করি, যেখানে তিনটা লেয়ার থাকে: কোর, ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাক্সেস, তাই না? সো যদি আমরা এখানে এদেরকে কানেক্ট করতে যাই, লেটস সি 1 1 so this is the connection basically, right? So this is the access layer switch 1, this is the access layer switch 2, and this is the core. আমরা collapse 2 টায়ারটাই দেখতেছি, 2 টায়ারটা, 3 টায়ারটাও সেম, there is no difference. সো আমরা এখানে কি দেখছি যে এটা আমাদের কি কাজে হেল্প করে, আমাদের নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ইজি করে দেয়। মেইন ফোকাসটা আমাদের ছিল কিসে? রিটেনডেন্সিতে। যে আমরা চেয়েছিলাম যে আমাদের নেটওয়ার্ক ডাউন টাইম যাতে 0 থাকে, আমাদের নেটওয়ার্কটা ডাউন যাতে কখনোই না থাকে, এই জন্য আমরা এই মডেলটাকে বেশি প্রিফারেন্স দিছিলাম। কেন? বিকজ এখানে অটোমেটিকলি রিটেনডেন্সি ক্রিয়েট হয়। আমার ট্রাফিক যদি এই লিঙ্ক দিয়ে না যেতে পারে, আমার ট্রাফিক তখন এই লিঙ্ক দিয়ে যায়, অথবা এই লিঙ্ক দিয়ে না যেতে পারে এই লিঙ্ক দিয়ে যায়, কোনো না কোনো একটা লিঙ্ক দিয়ে সে যাইতে পারে, বিকজ দেয়ার ইজ এ রিটেনডেন্সি বাই ডিফল্ট। এই মডেলটার এটাই ফিচার্স। আচ্ছা, তারপর আমরা কি দেখলাম যে উই ক্যান কনফিগার দ্য ভিল্যান্স, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেখানে আমরা এই মডেলটাকে আরো সুন্দর মতো ইউটিলাইজ করতে পারি, যেখানে আমরা সেম ব্রডকাস্ট ডোমেনকে আরো মাল্টিপল লজিক্যাল ডোমেনে ভাগ করি। মানে একটা ফিজিক্যাল সুইচকে, একটা ফিজিক্যাল ল্যানকে আমরা মাল্টিপল লজিক্যাল ল্যানে ভাগ করি, যাতে একটা সুইচের সাথে আমরা ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেনের নেটওয়ার্কগুলোকে কানেক্ট করতে পারি এবং তারা কমিউনিকেশন করে। তারপর আমরা কি দেখলাম যে ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেনের মধ্যে একে অপরের সাথে কমিউনিকেশন করার জন্য উই হ্যাভ লার্ন দ্য ইন্টারভিলেন রাউটিং। আচ্ছা, দেন তারপরের ক্লাসে আমরা কি ফেস করলাম যে যখন আমরা 3 টায়ার হায়ার আর্কিটেকচার মডেল করি, তখন আমরা যে রিটেনডেন্সির জন্য যেই লিঙ্কটাকে চিন্তা করি, সেই লিঙ্কটা আসলে থাকে ব্লক, রাইট? পরে আমরা কি দেখলাম যে এই লিঙ্কটা আসলে ব্লক থাকে না, এই লিঙ্কটা টেম্পোরারি ভাবে বন্ধ থাকে, পার্মানেন্টলি না। যদি কোনো অন্য লিঙ্ক বন্ধ হয়ে যায় কোনো আনওয়ান্টেড রিজনে, তখন যেই লিঙ্কটা টেম্পোরারি ব্লক হয়ে আছে সেই লিঙ্কটা ওপেন হয়ে যায়। দিস প্রোটোকল উই কল দ্য এসটিপি, স্প্যানিং ট্রি প্রোটোকল। কারণ কি, এই লিঙ্কটা যদি ব্লক না থাকতো তাহলে আমার এই নেটওয়ার্কে প্রচুর ব্রডকাস্ট ডোমেন ক্রিয়েট হইতো এবং আমার এই নেটওয়ার্কের ব্যান্ডউইথ নষ্ট হয়ে যেত, ডুপ্লিকেট ফ্রেম রিসিভ হতো, ওকে? সো ইউজার ইন্টারাপ্ট হতো, অনেক ধরনের প্রবলেম হতো। এই সব প্রবলেম থেকে সলিউশনের জন্য উই হ্যাভ লার্ন দ্য এসটিপি প্রোটোকল, স্প্যানিং ট্রি প্রোটোকল, যেটা এই লিঙ্কটাকে ব্লক করে দেয়। এখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্স হ্যাভ কাম আপ অ্যানাদার সলিউশন। তারা বলল যে এসটিপি যদি পোর্টটাকে ব্লক করে দেয়, আমরা যদি ধরেন এটা কোর লেয়ার, আমার এখানে অনেক ট্রাফিক জেনারেট হয়, অ্যাক্সেস লেয়ার সুইচে অনেক হেভি ট্রাফিক জেনারেট হয়। কখন অনেক হেভি ট্রাফিক জেনারেট হয়? তখন এখানে ধরেন ইউজার ইন্টারাপশনটা অনেক বেশি, আমার অনেক ইউজার এই সুইচে, আমার অনেক ইউজার এক্সেসে কানেক্টেড। তো এখানে ধরেন এক্সেসে 2টা সুইচ দেখাইছি, আসলে ধরেন এখানে এক্সেসে 10টা সুইচ আছে। চিন্তা করেন যে এখানে এক্সেসে 10টা সুইচ আছে। তো 10টা সুইচ থেকে ট্রাফিক গুলো আমার কোরে যাচ্ছে, ওকে? সো এখন 10টা সুইচ থেকে এত হিউজ পরিমাণে ট্রাফিক একটা লিঙ্ক দিয়ে যদি ট্রাভেল করে, তখন দেখা যায় যে এখানে ইন্টারাপশন হইতে পারে। আবার এই লিঙ্কগুলার কোনো রিটেনডেন্সি নাই, এই লিঙ্কগুলার কোনো নিজস্ব রিটেনডেন্সি নাই। আমরা কি দেখতেছি এখানে? পাথ রিটেনডেন্সি। একটা রাস্তা দিয়ে না যাইতে পারে, আর একটা রাস্তা দিয়ে যাইতে পারে। ইট ইজ কল পাথ রিটেনডেন্সি, রাস্তার অপোজিট, মানে রাস্তার বিকল্প। আমরা চাই এই রাস্তারই ডুপ্লিকেট রাস্তা থাকবে, ক্লোন রোড।
It's called link redundancy. It's called link redundancy. One redundancy is called path redundancy. Another redundancy is called link redundancy. So link redundancy কি? ধরেন আমি চাই এখানে I want to create another link to here. I want to create another link to here. And I want to create another link in here. So now what happened? Let me just open those. Now see what happened. So all links are blocked. See, the links are blocked. So this two port is blocked, this port is blocked, this port is blocked. So এখন যদি এই পোর্টগুলো ব্লক থাকে, and see another example, সাপোজ আমরা দুইটা সুইচের মধ্যে কমিউনিকেশন করাইতে চাই। সাপোজ আমরা এটা চাই, this switch and this switch, okay? We want to, so this is a single link path, right? এখন আমরা চাই এখানে আমার লজিক্যাল লিংক থাকবে, আরেকটা ব্যাকআপ লিংক থাকবে। এমন নেটওয়ার্ক অ্যাডমিন চাইতেই পারে। কেন চাইতে পারে? এখানে লোড ব্যালেন্স চেক করতে পারে, ট্রাফিক লোড ব্যালেন্স করতে পারে, ব্যান্ডউইথ ম্যাক্সিমাইজ করতে পারে। যেমন ধরেন এই লিংকটা আপনার 10 MB, এই লিংকটা আপনার 10 MB। আপনি যখন দুইটা লিংক ইউজ করতেছেন ফর দ্য সেম পারপাস, তখন আপনার এই লিংকটা হয়ে যাচ্ছে 20 MB। সো ব্যান্ডউইথ ম্যাক্সিমাইজ করতে পারে। সো দেন রিটানডেন্সি ক্রিয়েট হইলো। সো কতগুলা সুবিধা পাচ্ছি আমরা এখানে। সি রিটানডেন্সি ক্রিয়েট হয়, লিংক রিটানডেন্সি ক্রিয়েট হয়, ব্যান্ডউইথ ম্যাক্সিমাইজ করা যায়, লোড ব্যালেন্স করা যায়, ফল্ট টলারেন্স করা যায়। So see how many features I getting if I add an extra link to communicate between two devices in LAN device. But the problem is, what is the problem? STP blocks this link. STP blocks this link. The STP যদি এই লিংকটাকে ব্লক করে দেয়, তাহলে তো আমি এই ফিচারসটা পাচ্ছি না, তাই না? তাহলে ব্যাপারটা এমন করলে কেমন হয় যে আমি চাই যে এই দুইটা লিংক আমি লজিক্যালি এই দুইটা লিংকে একটা লিংকে কনভার্ট করে দেব। আমি চাই লজিক্যালি এই দুইটা লিংকে আমি একটা লিংকে কনভার্ট করে দেব। ইটস বিহেভ লাইক এ ওয়ান সিঙ্গেল লিংক। ওকে, সো এই যে লজিক্যালি আমি মাল্টিপল ফিজিক্যাল লিংকে একটা সিঙ্গেল লজিক্যাল লিংকে কনভার্ট করতেছি, এই প্রোটোকলটাকেই বলা হয় হচ্ছে ইথার চ্যানেল। যেখানে সুইচ নেটওয়ার্কে, রিমেম্বার দিস ইজ অনলি ফর সুইচ নেটওয়ার্ক, যেখানে সুইচ নেটওয়ার্কে আমি মাল্টিপল ফিজিক্যাল লিংকে একটা সিঙ্গেল লজিক্যাল লিংকে কনভার্ট করি। তাহলে কি হচ্ছে, এখানে যদি আমার একটা লিংক থাকে, একটা লজিক্যাল যদি লিংক থাকে, সি, so it will behave like this. Why this thing is not moving? It will behave like this. It will behave like this, যে এখানে যদি একটা সিঙ্গেল লজিক্যাল লিংক থাকে, তাহলে ধরেন যে লিংকটা নাই, এটাই হইতেছে সেই লজিক্যাল লিংক। তাহলে আমি টোটাল ফুল লিংকটা ইউটিলাইজ করতে পারতেছি। এখানে তো আর এসটিপি কোনো ব্লক করে না। সিঙ্গেল রাস্তা যদি হয় তাহলে কি আর এসটিপি আমাকে ব্লক করবে? See this. Suppose this is a switch, this is another switch, and this is the link. এখন যদি আমি এখানে আরেকটা লিংক দিই, তাহলে what's the problem here? See, there is a loop. This is the loop, isn't it? এখানে লুপ ক্রিয়েট হয়ে যায়। সো লুপ ক্রিয়েট হলে এসটিপি কি করে? একটা পোর্টকে ব্লক করে। সো ধরেন ও এই পোর্টটাকে ব্লক করে দিল, তাহলে আমার এই এক্সট্রা লিংক লাগায় এখানে আমি কোনো ফিচার্স পাচ্ছি? আমি তো এখানে কোনো ফিচার্সটা পাচ্ছি না এর। আমি চাই এখানে ব্যান্ডউইথ ম্যাক্সিমাইজ করতে। এটা ধরেন 10 MB, এটা ধরেন 10 MB। আমি এই দুইটাকে একসাথে করতে চাই, করে আমি 20 MB নিতে চাই। অথবা আমি লোড ব্যালেন্স করতে চাই, এখান থেকে ধরেন 50 MB ট্রাফিক পাস হচ্ছে, আমি চাই এর মধ্যে দিয়ে যাবে 10 MB, এর মধ্যে দিয়ে যাবে 25 MB, 25 কিলোবাইট, এর মধ্যে দিয়ে যাবে 25 কিলোবাইট। লোড ব্যালেন্স করতে চাই। লোড ব্যালেন্স করলে কি হবে? ট্রাফিক আরো ফাস্ট ফরওয়ার্ড যাবে।
তাই না? আপনার একটা ট্রাক ধরেন 10 মন লোহা ক্যারি করতেছে, আপনি এখন কি করলেন, 5 মন লোহা এই ট্রাকে লাগলেন, 5 মন লোহা আর একটা ট্রাকে দিয়ে দিলেন, তাহলে কি ট্রাক নর্মাল যে গতিতে যাচ্ছিল তার থেকে আর একটু ফাস্টার গতিতে যেতে পারবে, আরো স্মুথলি যেতে পারবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে। সো সেম ফর লোড ব্যালেন্স, ওই থিওরিটাই সেম লোড ব্যালেন্স। লোড ব্যালেন্স যখন ট্রাফিকে করেন তখন ট্রাফিকের ফল্ট টলারেন্স কমে যায়। দ্যাটস মিন আপনার অর্ধেক পথে গিয়ে প্যাকেটটা কিছু ডাটা লস করবে, এই ধরনের টলারেন্স তার কমে যায়। তারপরে কি আপনি আরো স্পিডে যাইতে পারেন, লাইক ট্রাক স্পিডে যাইতে পারে। সেম ভাবে লোড ব্যালেন্স করলে আপনার প্যাকেট আরো ফাস্টার স্পিডে যেতে পারে, আরো কনভিনিয়েন্টলি আপনার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারে। বাট যখনই এসটিপি এই পোর্টটাকে ব্লক করে দিতেছে তখন তো আপনি এই লিঙ্কটাকে আর ইউজ করতে পারতেছেন না, কারণ এসটিপি এই পোর্টটাকে তো টেম্পোরারি ব্লক করতেছে, বাট করতেছে তো ব্লক। ইউ ক্যান নট ইউজ দিস লিঙ্ক, রাইট? বাট আমি চাই এটাকে ইউজ করতে, ধরেন আই নিড দিস লিঙ্ক, তখন আমি কি করতেছি, আমি তখন এই দুইটা লজিক্যাল লিঙ্কে আমি একটা সিঙ্গেল ফিজিক্যাল লিঙ্কে কনভার্ট করে দিচ্ছি। এই দুইটা লজিক্যাল লিঙ্কে আমি একটা সিঙ্গেল ফিজিক্যাল লিঙ্কে কনভার্ট করে দিচ্ছি, লাইক দিস। এখন দেয়ার ইজ নো প্রবলেম, এখানে আসলে ফিজিক্যালি লিঙ্ক আছে দুইটা, বাট এই সুইচ বুঝতেছে কি যে এখানে আসলে লিঙ্ক আছে একটা। ফিজিক্যালি এখানে কিন্তু লিঙ্ক আছে দুইটা, আমি চাইলে লোড ব্যালেন্স করতে পারি, আমি চাইলে ব্যান্ডউইথ ম্যাক্সিমাইজ করতে পারি। এখন এই লিঙ্কের ব্যান্ডউইথ কত হইলো, 20 MB, 10 MB প্লাস 10 MB 20 MB, যেহেতু দুইটা একই লিঙ্ক। এখন আমি যদি চাই এর মধ্যে যে লোড ব্যালেন্স করতে পারি, আই ক্যান ডু দিস। আমি যদি এখানে রিডান্ডেন্সি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, একটা লিঙ্ক যদি বন্ধ হয় অটোমেটিক আরেকটা লিঙ্ক অ্যাক্টিভ থাকবে। এটা ইথার চ্যানেলের বৈশিষ্ট্য যে একটা লিঙ্ক যদি বন্ধ হয় আর একটা লিঙ্ক অটোমেটিকলি অ্যাক্টিভ থাকবে। এসটিপি ও যখন এখানে ক্যালকুলেশন করতে যাচ্ছে ও কি দেখতেছে, আরে এখানে তো একটা লিঙ্ক, আমি এখানে কি ব্লক করব। এসটিপি কে ইথার চ্যানেল বোকা বানায়া দেয় যে এখানে তো একটা লিঙ্ক, তোমার তো এখানে কোনো দরকার নাই, তুমি চলে যাও। এসটিপি তখন আর এখানে অ্যাপ্লাই হয় না। ইজ দিস ক্লিয়ার, দ্য ইথার চ্যানেল মেকানিজম? সো তাইলে ইথার চ্যানেল কি করে, ইথার চ্যানেল কি করে সো ইথার চ্যানেল is a link aggregation protocol. That groups multiple physical link into one logical link. That's group multiple physical link into one logical link. So it's a link aggregation protocol. Clear? কেন ইথার চ্যানেল দরকার? Why we need ether channel? Why we need this? So the first point is for fault tolerance or for load sharing. Then second, increase bandwidth, then third, redundancy, and fourth, fault tolerance. So those are the features of ether channel. So ether channel আসলে এসটিপি কে বোঝায় যে এই দুইটা একটা সিঙ্গেল লিংক, বাট মাল্টিপল লিংক হওয়ার কারণে যে যে ফিচার্স গুলা পাইতাম ইথার চ্যানেল সবগুলা ফিচার্সই রিডিম করতে দেয়, অ্যাবল করতে দেয়। দ্যাটস মিন আপনি এখানে লোড ব্যালেন্স করতে পারবেন, আপনি এখানে রিডান্ডেন্সি ক্রিয়েট করতে পারবেন, আপনি এখানে লোড শেয়ারিং করতে পারবেন, ব্যান্ডউইথ ইনক্রিজ করাতে পারবেন। খালি ইথার এসটিপি যখন আসবে এই জায়গায় তখন এই ইথার চ্যানেল বলবে যে এটা তো একটা লিঙ্ক, এখানে তো তোমার দরকার নাই। তো এখানে ইথার চ্যানেল আর এই দুইটা লিঙ্কের মধ্যে অ্যাপ্লাই হবে না। তো এই দুইটা লিঙ্ক এমনভাবে বিহেভ করবে যে তারা একটা সিঙ্গেল লিঙ্ক। Same for this link, same for this link. Is this clear?
Any confusion? স্যার এক কোশ্চেন ছিল। বলুন। স্যার যখন আমরা ইথার চ্যানেল ইউজ করব তাহলে আমরা এসটিপিটা ইউজ করতে পারতেছি না এর সাথে সাথে পাশাপাশি। এসটিপি তো সুইচ, এই দুইটা তো একটা সিঙ্গেল লিংক, এটা একটা সিঙ্গেল লিংক, এটা একটা সিঙ্গেল লিংক। সো এই তিনটা লিংক তো কানেক্টেড। সো এখানে তো একটা লুপ হইতে পারে, তাই না? এখানে একটা লুপ হইতে পারে না? সো এখানেও এসটিপি ইউজ করতে হবে। এসটিপি কি দেখতেছে যে এখানে তিনটা লিংক কানেক্টেড, সো তাহলে এখানে আমার লুপ হইতে পারে, এসটিপি ইউজ করা লাগবেই। ওকে লুপ স্যার। কোনো না কোনো দিক দিয়ে হবেই আপনার নেটওয়ার্কে, ইটস মাস্ট। আর কোনো কোশ্চেন? সেই ক্ষেত্রে স্যার আমরা কোনো স্পেশাল কমান্ড দিয়ে এটা কনফিগার করব, মানে এসটিপি যাতে এখানে এই হ্যাঁ, ইথার চ্যানেল প্রপার্টিটাকে করে। কনফিগারেশন আমি দেখাবো এখন। জি স্যার। আর কোনো বোঝা গেছে তো ইথার চ্যানেলটা কি? সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং প্রোটোকল, অ্যান্ড এই ইথার চ্যানেলটা ম্যাক্সিমাম ইউজ করে যাদের ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচ আছে, যেসব অর্গানাইজেশনের। ওকে, ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচ থেকে কোর লেয়ার সুইচে ট্রাফিক যাতে খুবই ফাস্ট যায়, এক্সট্রা ব্যান্ডউইথ নিয়ে, উইথ রিটেনডেন্সি, ম্যাক্সিমাম অর্গানাইজেশন ইথার চ্যানেল ফর্ম করে। ওকে, ছোট অর্গানাইজেশন যারা, তারা ইথার চ্যানেল নিয়ে এত বদার না, বিকজ ইথার চ্যানেল যখনই আপনি নেটওয়ার্কে ইমপ্লিমেন্ট করবেন তখন আপনার অনেক প্যারামিটারস ক্যালকুলেশনে রাখতে হয়। ওকে, যারা লার্জ অর্গানাইজেশন তারাই ইথার চ্যানেল মেকানিজমটাতে যায়। সো ইথার চ্যানেল দুই ধরনের হয়, দুইভাবে কনফিগার করা যায়। সো ইথার চ্যানেল টাইপস, ether channel types. Okay, so one is called there are two types of ether channel. Two types of ether channel. One is port aggregation protocol, shortly known as PAGP, port aggregation protocol, and second is link aggregation protocol. Link aggregation protocol, shortly known as LSCP. LSCP. So port aggregation protocol and link aggregation protocol. There are two types of ether channel. Okay, port aggregation and link aggregation. তার মধ্যে port aggregation যেটা, এটা Cisco proprietary. That mean এটা non vendor use করা যাবে না. Link aggregation protocol is open for all. In fact, Cisco link aggregation protocol support করে. But port aggregation protocol যেটা, এটা সম্পূর্ণ Ciscoর নিজস্ব। এটা Ciscoর proprietary একটা protocol. Okay, now let's see how to config this. There are no difference basically between port aggregation and link aggregation. তাদের mechanism same, তাদের structure same, তাদের protocol specification same, just একটা Cisco personal আর একটা open vendor. Okay, so আমরা দুইটাই দেখব। So আপনি একই টপোলজিতে দুইটা প্রোটোকলই অ্যাপ্লাই করতে পারেন। ওকে, সো আমরা এটা অ্যাপ্লাই করব। আচ্ছা, ওকে, আর আর কিছু লিমিটেশনস আছে ইথার চ্যানেল করার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন আপনার দুইটা পোর্ট সেম টাইপের হইতে হবে, মানে দুই ইন্ডের দুইটা পোর্ট সেম টাইপের হইতে হবে। দ্যাটস মিন আপনার একটা পোর্ট ফাস্ট ইথারনেট আর একটা পোর্ট গিগাবিট, আপনি ইথার চ্যানেল ফর্ম করতে পারবেন না। বা আপনার এই সাইডের ইন্টারফেস ইথার চ্যানেল, এই সাইডের ইন্টারফেস গিগাবিট, ইথার চ্যানেল ফর্ম হবে না। তো এটা যদি ইথার চ্যানেল হয়, এটা যদি ফাস্ট ইথারনেট হয়, এটাও ফাস্ট ইথারনেট হওয়া লাগবে, এটাও ফাস্ট ইথারনেট হওয়া লাগবে, এটাও ফাস্ট ইথারনেট হওয়া লাগবে। So this is the first rule, okay, for the ether channel. Then the second rule,
লিংক ব্যান্ডউইথ, লিংক ক্লক স্পিড সেম থাকা লাগবে। দ্যাটস মিন এই লিঙ্কটার ক্লক স্পিড যদি হয় সাপোজ 6000 মিলিসেকেন্ড, এই লিঙ্কটার ক্লক স্পিড যদি হয় 6000 মিলিসেকেন্ড, বাট এই লিঙ্কটার ক্লক স্পিড যদি হয় 5000 মিলিসেকেন্ড, তাহলে এরা কনফিগার হবে না। বাই ডিফল্ট ক্লক স্পিড সবগুলো লিঙ্কের সেম থাকে, যদি না আপনি ম্যানিপুলেট করেন। ওকে, এবং লেটেস্ট যেই সুইচগুলো, লেটেস্ট সিসকোর যেই ডিভাইসগুলো, এগুলোতে ক্লক স্পিড সেট করা লাগে না, এটা বাই ডিফল্ট আসে, যদি না অ্যাডমিন ওর কার্নেল থেকে এটাকে ম্যানিপুলেট করে। ওকে, সো এই জন্য নতুন প্যাকেট টেস্টারে বা নতুন ভার্সনে আমরা ক্লক স্পিডের সিমুলেশন দেখাই না। ওকে, আচ্ছা, তারপরে ইথার চ্যানেল সেম ভিল্যানের মধ্যে হইতে হবে। দ্যাটস মিন এই ইন্টারফেসটা ধরেন আছে ভিল্যান 1 এ, এই ইন্টারফেসটা আছে ভিল্যান 5 এ, তাইলে এখানে ইথার চ্যানেল ফর্ম হবে না। দে মাস্ট টু বি ইন সেম ভিল্যান। যেমন এখন বলেন তো এরা সবাই কোন ভিল্যানে আছে? এই দুইটা পোর্ট কোন ভিল্যানে আছে? স্যার ডিফল্ট ভিলেন। ডিফল্ট ভিলেন, ভেরি গুড। আমি যদি কোনো Villain ভিলেন 1 ক্রিয়েট না করি, সুইচে ডিফল্ট ভিলেন বাই ডিফল্ট ক্রিয়েট করা থাকে এবং সবগুলো ইন্টারফেস ডিফল্ট ভিলেনের আন্ডারে থাকে। সো এখন যেমন সবগুলো ইন্টারফেস ডিফল্ট ভিলেনের আন্ডারে আছে, সো আমার কোনো এখানে চিন্তা করার দরকার নাই। বাট আপনি যখন ইন্টারফেসে ভিলেন কনফিগারেশন করবেন, লাইক আপনি ধরেন চেঞ্জ করলেন, নেটিভ ভিলেন চেঞ্জ করছেন অথবা ম্যানেজমেন্ট ভিলেন চেঞ্জ করছেন, তখন তো ইন্টারফেসগুলো চেঞ্জ হয়ে যাবে। তখন এই ইন্টারফেসগুলোকে সেম ভিলেনের আন্ডারে রাখতে হবে আপনাকে যদি ইথার চ্যানেল করতে চান। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো যেগুলো বললাম আর কি, সো সেম টাইপের লিংক স্পিড হইতে হবে, ক্লক স্পিড হইতে হবে, সেম টাইপের পোর্ট হইতে হবে, সেম টাইপের ভিলেন হইতে হবে। এবং সিসকো সুইচে 6টার বেশি ইন্টারফেস নিয়ে ভিলেন ক্রিয়েট মানে ইথার চ্যানেল ক্রিয়েট করা যায় না। সরি, 8টার বেশি ইন্টারফেস নিয়ে ইথার চ্যানেল ক্রিয়েট করা যায় না। মানে আপনি টোটাল 8টা ইন্টারফেসে ইথার চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, 8টা ফিজিক্যাল ইন্টারফেসকে একটা লজিক্যাল ইন্টারফেসে কনভার্ট করতে পারবেন। এবং একটা নেটওয়ার্ক টপোলজিতে মাত্র 6টা ইথার চ্যানেল সাপোর্ট করবে। দ্যাটস মিন 6টা লিংক এগ্রিগেশন সাপোর্ট করবে। সো সিসকো সুইচে ম্যাক্সিমাম 8টা ইন্টারফেসকে আপনি একসাথে লজিক্যালি কনভার্ট করতে পারবেন। 8টা ইন্টারফেস। সিসকো হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইথার চ্যানেল পোর্ট। ওকে, তারপর আছে জুনিপারের মেবি 4টা, তারপর আছে ফোর্টিনেটের মেবি 3টা কি 2টা, আই ফরগট। সিসকো হ্যাজ 8টা ইন্টারফেসকে নিতে পারবেন। ওকে, তো সিসকো সার্ভার সুইচ যেগুলো হইতেছে আপনার এই যে বড় বড় টেক জায়ান্টরা ইউজ করে বা বড় বড় ডেটা সেন্টারে যেগুলো ইউজ হয়, ওকে, সেখানে আপনার প্রায় 4টা 5টা পোর্ট নিয়ে ইথার চ্যানেল করা থাকে, যাতে ট্রাফিক খুব ফাস্ট ফরওয়ার্ড হয়। এবং ওখানে অপটিক্যাল ফাইবার ইথার চ্যানেল করা থাকে, যেখানে আপনার ধরেন এক একটা পোর্ট 10 জিবি, ওখানে 8টা পোর্ট তারা কনভার্ট করছে, তাহলে ওখানে একটা পোর্ট দিয়ে 80 জিবি ডাটা ফরওয়ার্ড হইতে পারে উইদিন এ সেকেন্ড। 80 জিবি ব্যান্ডউইথ ফরওয়ার্ড হইতে পারে 1 সেকেন্ডের মধ্যে একটা ইন্টারফেস দিয়ে, বিকজ 8টা ফিজিক্যাল পোর্টকে তারা একটা লজিক্যাল পোর্টে কনভার্ট করছে। সো পার পোর্ট যদি 10 জিবি করে হয়, তাহলে 8টা পোর্ট টোটাল হচ্ছে 80 জিবি। 80 জিবি ডাটা পার সেকেন্ডে সে থ্রুপুটে পাঠাইতে পারে, ওকে, ফ্রম দ্য ইথার চ্যানেল। অ্যান্ড সিসকো টপোলজিতে আপনি ম্যাক্সিমাম 6টা ইথার চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, মানে নেটওয়ার্ক টপোলজিতে 6টা ইথার চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তারপরে এসটিপি বুঝে ফেলে যে এখানে ইথার চ্যানেল আছে, মানে এসটিপির এখানে রেস্ট্রিকশন আছে একটা, 6টার বেশি ইথার চ্যানেল আপনি ক্রিয়েট করতে পারবেন না। তখন আবার এসটিপি ক্যালকুলেশনটাতে মিলে না, এসটিপি ক্যালকুলেশনে ভেজাল লাগে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো এক্সামে এত বেশি ইন্টারফেস দিবে না, 2টা ইন্টারফেস দিবে, হয়তো 2টা ইথার চ্যানেল ক্রিয়েট করা লাগবে, মেবি এলএসসিপি অর পিএজিপি, যে কোনো একটা মেথডে। এক্সামে বলে দিবে কোন মেথডে করতে হবে ইথার চ্যানেল, এবং বইলেও দিবে যে কিভাবে করতে হবে। ওকে, সো মেবি 2টা ইথার চ্যানেল কনভার্ট করতে বলতে পারে এক্সামে হাইয়েস্ট। ওকে, সো এই ছিল ইথার চ্যানেলের রেস্ট্রিকশন। ওকে, নাও আমরা দেখব ইথার চ্যানেল কিভাবে কনফিগার করতে হয়। লেটস স্টার্ট উইথ দ্য অ্যাক্সেস লেয়ার সুইচ 1 আর কোর লেয়ার, যে কোনো একটা দিয়ে করলেই হয়, আমরা অ্যাক্সেস লেয়ার দিয়ে করি। সো আমরা চাই যে আমাদের এই সুইচে কনফিগার করব আমরা পিএজিপি, এখানে কনফিগার করব আমরা এলএসসিপি, এখানে আবার কনফিগার করব পিএজিপি।
সো আমরা দুইটা পিএজিপি কনফিগার করব, যেহেতু আমরা সিসকো পড়তেছি, সো সিসকোকে একটু প্রাধান্য দিই, আর একটা এলএসিপি কনফিগার করব এই জায়গায়। ওকে, সো বেসিক্যালি এখানে না করলেও হয়, বিকজ আপলিংকে বেশি ম্যাক্সিমাম সময় ইথার চ্যানেল কনফিগার করে, লাইক দিস ইজ দ্য আপলিংক, এখানে আসলে কোরের সাথে তাদের ডাইরেক্ট কানেকশন, এখানে আসলে ইথার চ্যানেল করা লাগে না, তারপরও আমরা জাস্ট একটু দেখতেছি কনফিগারেশন গুলো দেখার জন্য। বেসিক্যালি জিনিসটা এখানে একটা সিঙ্গেল লিংক থাকে এদের কানেক্টিভিটির জন্য, বিকজ দিস ইজ দ্য রিটার্নডেন্স পাথ, নট দ্য প্রাইমারি লিংক, দিস ইজ দ্য রিটার্নডেন্স পাথ। এখানে এত বেশি ট্রাফিকের প্রয়োজন হয় না। তো যেখানে ট্রাফিকের প্রয়োজন বেশি নাই, সেখানে আমার তো অযথা ইথার চ্যানেল করার কোনো দরকার নেই, তাই না? নেটওয়ার্কে ট্রাভেল ক্রিয়েট করার কোনো দরকার নেই। নেটওয়ার্ক যত সিম্পল থাকবে তত বেস্ট পারফর্ম করবে। ওকে, so let's start with from the access layer switch 1. Let's go to CLI, enable config terminal. Suppose this the host name is access layer switch 1. Okay, so now see, let me turn on the interface. I'll see. So this is port 1 2, this is also port 1 2. So this এখানে আছে 1 এবং 2, এখানেও আছে 1 এবং 2। ওকে, এখন এক্সামে ধরেন আপনি পোর্ট নাম্বার দেখতে পাচ্ছেন না, আবার এখানে মুভও করতে পারতেছেন না। এক্সামে অনেক সময় এমন হয় যে এটা লক করা থাকে, অপশনস লক করা থাকে, হ্যাঁ, সুইচ মুভ করা যায় না, ইন্টারফেস দেখা যায় না, তখন হোয়াট আর দ্য ওয়েজ, হু ক্যান গিভ এ সলিউশন? ধরেন এক্সামে আপনি পোর্ট নাম্বার বুঝতে পারতেছেন না, কিভাবে বুঝবেন এটা কোন পোর্ট, কিভাবে বের করবেন এটা কি পোর্ট? সলিউশন কি বলেন? আপনি ইন্টারফেস নাম্বারটা দেখতে পাচ্ছেন না যে এখানে কত নাম্বার ইন্টারফেস দেওয়া আছে, আপনার অপশন লক করা, ইন্টারফেস লাইনটাতে স্যার মাউসটা ধরবো, মাউস ধরলেও আসতেছে না, মাউসও লক করা। স্যার শো ইন্টারফেস স্ট্যাটাস, আপনি তো সব পোর্ট দেখাবে তখন, আপনার ধরেন ওখানে 8টা পোর্ট দেখালো আপ, আপনি বুঝবেন কিভাবে যে 8টার মধ্যে কোনটা এটা? ধরেন শো ইন্টারফেস স্ট্যাটাস কমান্ডটা দিছেন, দেওয়ার পরে আপনাকে দেখাইলো যে 24টা ইন্টারফেসের মধ্যে 8টা ইন্টারফেস অ্যাক্টিভ। সো বাকি 14টার তো আর কোনো কাজ নাই, বাকি 16টার তো আর কোনো কাজ নাই, তো 16টা বাদ। সো এখন 8টা ইন্টারফেসের মধ্যে এই ইন্টারফেসটার নাম্বার কত, এটা আপনি কিভাবে বুঝবেন? বলেন বলেন। সো রিয়েল লাইফে এমন অনেক সময় হয়, অনেক পুরাতন ডিভাইসে ইন্টারফেস নাম্বারটা মুছে যায়। তো যখন অ্যাডমিন কনফিগার করে, ও আসলে বুঝতে পারে না যে যে ইন্টারফেসের সাথে কেবলটা লাগানো ইন্টারফেসের নাম্বারটা কত। অনেক সময় এমন হবে, আপনারা যদি কখনো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করতে যান এই প্রবলেম ফেস করবেন। বলেন, একটা সলিউশন দেন। স্যার একটা একটা করে ডাউন করে দেখতে হবে তাইলে, ভেরি গুড, কোনটা ডাউন হয় একটা একটা করে ডাউন করে দেখতে হবে। ইফ আই উইল গো টু দিস ইন্টারফেস, আই উইল অ্যাপ্লাই শাটডাউন, সো এই যে ডাউন হয়েছে তার মানে এটা F0/1। So this is the original solution of this. Okay, so there is another solution to solve this. We call this CDP, Cisco Discovery Protocol. CDP, Cisco Discovery Protocol. আরেকটা আছে LLDP, Link Layer Discovery Protocol. ও বইলা দেয় যে কোন ইন্টারফেস কার সাথে কানেক্টেড, ওই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস কত। বাট ওইটাতে সিকিউরিটি ভায়োলেশন থাকে, যেমন কোন হ্যাকার ধরেন এই সুইচটাতে আপনি সিকিউরিটি প্যারামিটারস অ্যাপ্লাই করছেন, এটাতে করেন নাই, সো হ্যাকার এটাতে কানেক্টেড আছে, সো হ্যাকার তখন দেখে ফেলবে যে এই সুইচের আইপি কত, এই সুইচের ইনফরমেশন কি, বিকজ সিডিপি সবকিছু শেয়ার করে দেয় একে। ওকে, বাট দিস ইজ দ্য ইউনিক টেকনিক, যেটাতে কোনো সিকিউরিটি ভায়োলেশন নাই। ওকে, সো এক্সামে কিন্তু এমন হবে, ইন্টারফেস দেখতে পাবেন না। সো
সিডিপি যদি ডিসেবল করা থাকে, তো সিডিপি ইনেবল করতে পারবেন চাইলে, বাট দ্যাট উইল নট রিকমেন্ড। তখন সলভ করার ওয়ে হচ্ছে যে ইউ হ্যাভ টু গো লগ ইন ম্যানুয়ালি টু দ্য ইন্টারফেস, শাট ইট ডাউন, যে ইন্টারফেসটা বন্ধ হবে কমান্ড দেওয়ার পর সেই ইন্টারফেসটাই আসলে ওই ইন্টারফেসটা। ওকে, সেম গোজ টু দ্য রাউটার, সেম গোজ টু দ্য রাউটার। ওকে স্যার এখানে তো অনেকগুলা, তখন স্যার শাটডাউন কোনটা করব প্রথমে, কিভাবে? ওই যে শো ইন্টারফেস স্ট্যাটাস দিয়ে দেখতে হবে যে কোন কোন ইন্টারফেস অ্যাক্টিভ। ও সবগুলো ইন্টারফেস তো অ্যাক্টিভ থাকবে না। স্যার হ্যাঁ। সিডিপির যে ওইটা বললেন স্যার, ওইটা করলে কিভাবে হবে স্যার? মানে আমরা কিভাবে দেখতে পারবো সিডিপি কোনটা আমাদের? আমাদের একটা চ্যাপ্টার আছে, আমরা যখন পড়বো তখন আমরা দেখব কিভাবে আমরা ডিসকভারি করি নেইবারদের। ওকে, সিডিপি এবং এলএলডিপি আমরা শিখব, ঠিক আছে? ওকে, সো লেটস মুভ অন টু দ্য ইথার চ্যানেল। সো আমি এখন এই পোর্টটা হইতেছে ইন্টারফেসটা 1 2, এই ইন্টারফেসটা 1 2। সো আমি চাই এখন এই 1 2 মানে এই কোরের দিকে যে লিংকটা আছে, দিস লিংক, আমি চাই এই লিংকে পিএজিপি কনফিগার করতে। সো সে লেটস সি কিভাবে কনফিগার করে। সো আমি প্রথমে এই দুইটা লিংককে একসাথে সিলেক্ট করব। সো দুইটা লিংককে একসাথে সিলেক্ট করার কমান্ড কি? ইন্টারফেস রেঞ্জ। মাল্টিপল ইন্টারফেসকে একসাথে সিলেক্ট করার জন্য উই ইউজ ইন্টারফেস রেঞ্জ কমান্ড। FA0/122 দুইটা লিংকে সিলেক্ট করলাম। তারপরে আই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য কমান্ড চ্যানেল গ্রুপ, দেন গ্রুপের একটা নাম দিতে হবে। কি ক্রিয়েট করলাম? একটা গ্রুপ ক্রিয়েট করব। আমি এই দুইটা চ্যানেল নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপের একটা নাম্বার থাকবে। তো ধরেন নাম্বার দিলাম 1। দেন মোড, কি কি মোড আছে আমরা একটু দেখি এবার। সি, there are 5 modes. There are 5 modes. So 2 for LSCP and 2 for PAGP. So LSCP এর জন্য কি কি মোড আছে? সি, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। আর PAGP এর জন্য কি কি মোড আছে? অটো এন্ড ডিজায়ারেবল। সো অ্যাক্টিভ এবং প্যাসিভ হচ্ছে LSCP এর মোড, অটো এন্ড ডিজায়ারেবল হচ্ছে PAGP এর মোড। অনটা এখন আর চলে না, এটা হইতেছে নরমাল ইথার চ্যানেল। ওকে, মানে ইথার চ্যানেল অ্যাক্টিভ। ওকে, বাট দ্যাটস নট রিকমেন্ডেড বাই সিসকো। ওকে, সো জাস্ট ইগনোর ইট। এটা এখন লেগেসি হয়ে গেছে। এটা অনেক আগের যেসব সুইচ ছিল ওই সুইচগুলোতে অন ইথার চ্যানেল সাপোর্ট করতো, এখন আর এটা সাপোর্ট করে না। সো আমরা যদি এখানে পিএজিপি কনফিগার করতে চাই তাহলে আমাদেরকে কি কনফিগার করতে হবে? হয় অটো নাই ডিজায়ারেবল, হয় অটো নাই ডিজায়ারেবল। নাও কোনটা কনফিগার করলে কি হয়? দিস ইজ দ্য কোয়েশ্চেন। সো লেটস সি। So if we want to configure PAGP, so what are the modes of PAGP? Modes for PAGP সেটা হইতেছে অটো, আর একটা কি? ডিজায়ারেবল। ডিজায়ারেবল। সো একটা ইন্টারফেস যদি হয়, মানে এক সাইডের ইন্টারফেস যদি হয় অটো, আর এক সাইডের ইন্টারফেস যদি হয় ডিজায়ারেবল, তাইলে আমার লিংক ফ্রম হয়, ইথার চ্যানেল ফ্রম হয়। ওকে, ইথার চ্যানেল ইয়েস। এক সাইডের ইন্টারফেস যদি হয় ডিজায়ারেবল, আর এক সাইডের ইন্টারফেসও যদি হয় ডিজায়ারেবল, তাইলেও আমার ইথার চ্যানেল ফ্রম হয়। ইথার চ্যানেল ইয়েস। ওকে, আচ্ছা। নাও এক সাইডের মোড হয় যদি অটো, আর এক সাইডের মোড হয় যদি অটো, তাইলে আমার ইথার চ্যানেল ফ্রম হয়। So this is the theory of PAGP. Okay, so auto is non-sharing. সে তার কনফিগারেশন শেয়ার করে না। যদি এক সাইডে হয় অটো, অপোজিট সাইডে অবশ্যই ডিজায়ারেবল হওয়া লাগবে, আদারওয়াইজ পিএজিপি ফর্ম করবে না। বাট এক সাইডে যদি হয় ডিজায়ারেবল, আর এক সাইডে অটো হোক আর ডিজায়ারেবল হোক, পিএজিপি ফর্ম করবে, বিকজ ডিজায়ারেবল ইজ শেয়ারিং aggregation protocol.
ও শেয়ার করে নিজের ইনফরমেশন যে হেই আমি পিএজিপি, তুমি কে। ও হইতেছে একটু ভদ্র, ও কথা শুনে শান্তভাবে। বাট অটো হইতেছে একটু মুডি, ও ও এত ধার ধারে না। ওর কাছে যদি কেউ আসে ও তাইলে ফর্ম করে, ও কখনো কারোর কাছে যায় না। ওকে, সো অটো অটো কখনো ইথার চ্যানেল ফর্ম হবে না। বোঝা গেছে? সো সেম ফর এলএসিপি। সো এলএসিপির জন্য কি আছে? টু মোডস। সো মোডস মোডস ফর এলএসিপি। এলএসিপির জন্য কি? অ্যাক্টিভ এবং প্যাসিভ, রাইট? সো এক সাইডে যদি হয় অ্যাক্টিভ আর এক সাইডে যদি হয় অ্যাক্টিভ, এটা ফর্ম করবে। এক সাইডে যদি হয় অ্যাক্টিভ আর এক সাইডে যদি হয় প্যাসিভ, এটা ফর্ম করবে। বাট এক সাইডে যদি হয় প্যাসিভ আর এক সাইডেও যদি হয় প্যাসিভ, তাইলে এটা আর ফর্ম করবে না। সো দ্যাটস দ্য রুল ফর এলএসিপি। ওকে, সো এলএসিপি অ্যাক্টিভ করতে হইলে আপনাকে হয় এক সাইডে অ্যাক্টিভ দেওয়া লাগবে, আর এক সাইডে আপনি চাইলে প্যাসিভও দিতে পারেন, অ্যাক্টিভও দিতে পারেন। ইট ডাজন্ট ম্যাটার বিকজ অ্যাক্টিভ ইজ শেয়ারিং, প্যাসিভ ইজ মুডি, ইট উইল নট শেয়ার ইন ইটসেলফ। ওকে, সো এক সাইডে যদি হয় প্যাসিভ, অপোজিট সাইডে অবশ্যই অ্যাক্টিভ হওয়া লাগবে, আদারওয়াইজ এলএসিপি ফর্ম করবে না। ক্লিয়ার? সো লেটস কনফিগার ফলোইং দিস রুল। সো আমরা এখানে চাই কি করতে? পিএজিপি কনফিগার করতে। সো পিএজিপি কনফিগারের জন্য মোড কি? ডিজারেবল এন্ড অটো। সো আমরা এক সাইডে ধরেন দিলাম অটো। আচ্ছা, সবার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হইতেছে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। সুইচ পোর্টকে ট্রাঙ্কে কনভার্ট করতে হবে আগে, বিকজ উইদাউট ট্রাঙ্ক ও এটাকে কি মনে করবে? এটা তো এক্সেস লেয়ার সুইচ, মানে সরি এক্সেস পোর্ট। বাই ডিফল্ট পোর্টগুলো কোন মোডে থাকে? অ্যাক্সেস পোর্টে। সো অ্যাক্সেস পোর্ট শুধু কোথায় ইউজ হয়? শুধুমাত্র হোস্টের সাথে কানেক্টিভিটির জন্য ইউজ হয়, অন্য কিছু কানেক্টিভিটির জন্য ইউজ হয় না। তো এই জন্য কি বলতে হবে? যে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তো ট্রাঙ্ক হইলো, এখন বলতে হবে চ্যানেল গ্রুপ 1 মোড। সো কি কি মোড আছে আমরা দেখি। সো আমরা কি চাই? পিএজিপি করতে। সো পিএজিপির জন্য অটো এন্ড ডিজারেবল। সো আমরা যদি এই পারে দিই অটো, এই যে অটো দিলাম, হয়ে গেল। নাও আই উইল জাস্ট এক্সিট দিস। আমার অলরেডি চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। সো সি চ্যানেলের নাম কি? ইন্টারফেস পোর্ট চ্যানেল 1। ক্রিয়েটিং এ পোর্ট চ্যানেল, একটা চ্যানেল ক্রিয়েট করছি, চ্যানেলের নাম কি দিছি? ইন্টারফেস পোর্ট চ্যানেল 1। সো এটা হইতেছে আমার নতুন ইন্টারফেস, যেটা এই দুইটা মিলায়ে হইল। এই দুইটা মিলায়ে তাহলে কি হইলো? পোর্ট চ্যানেল 1। কোন সুইচের জন্য? এই সুইচের জন্য। সেম গোস ফর দিস সুইচ। আবার এই সুইচে যাব এখন আমি, এখানে আর একটা পোর্ট চ্যানেল ক্রিয়েট করতে। সো আই উইল গো টু দিস সুইচ, enable config terminal, host name core. Okay, so interface range fa0 by 122, interface range fa0 by 122, switch port mode trunk, then channel group 1 mode, because এখানে যেহেতু 1 দিছি, এখানেও আমার মাস্ট 1 দেওয়া লাগবে। 1 মোড এখানে কি দিছি? এখানে কি অ্যাপ্লাই করছিলাম? মোড কি দিছিলাম? অটো। সো এখানে মাস্ট কি দিতে হবে আমার? ডিজারেবল। সো ডিজারেবল। সো ইফ আই এন্টার, সো এখানেও দেখেন একটা পোর্ট ক্রিয়েট হইলো, ইন্টারফেস পোর্ট চ্যানেল 1। এখানেও একটা পোর্ট চ্যানেল আমার ক্রিয়েট হয়ে গেল। সো এখন আমার কাজ কি? ইন্টারফেস পোর্ট চ্যানেলের নাম্বার 1। ওকে, দেন এই পোর্ট চ্যানেলটাকে আমার ট্রাঙ্ক করতে হবে। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এবং এই পোর্ট চ্যানেলটাকে no shutdown, then exit. Same for this switch. I will go to this switch. I will enter the port channel 1. Oh, sorry, interface port channel 1, switch port mode trunk, then no shutdown, then exit.
সো এখন এখানে আসলে কি হইলো, এই দুইটা পোর্ট একসাথে একটা লজিক্যাল পোর্টে কনভার্ট হয়ে গেছে। সি আগে এখানে ইন্টারফেস ব্লক ছিল, এখন আর নাই, বিকজ এসটিপি এখন কি মনে করতেছে, আরে এখানে তো একটা পোর্ট, এখানে কি ব্লক করব। সো এখন এখানে এই দুইটা আসলে কি লজিক্যালি একটা পোর্ট। এই পোর্টের নাম কি, ইন্টারফেস পোর্ট চ্যানেল 1। দিস ইজ মাই পোর্ট চ্যানেল 1। ইন্টারফেসটা এখন আমার পোর্ট চ্যানেল 1। এখানেও পোর্ট চ্যানেল 1, এই সুইচের জন্য এটা পোর্ট চ্যানেল 1, এই সুইচের জন্য এটা পোর্ট চ্যানেল 1। ক্লিয়ার? সো এটা পিএজিপি হয়ে গেল। নাও আমি এখন এই সাইডে পিএজিপি করি, সেম। সো এখানে পোর্ট কি কি, এখানে আমার পোর্ট হইতেছে 10 এবং 11। সো সেম কনফিগারেশন। সো ইন্টারফেস রেঞ্জ FA0/10 to 11, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, দেন চ্যানেল গ্রুপ 1 তো ইউজ করে ফেলছি, সো 2 মোড ডিজারেবল এটারে দিলাম, আর এখানে আমি দিই অটো। ওকে, সো আরেক সাইডে কি দিব, ডিজারেবল। সো এক্সিট। সো এখানে অলরেডি একটা পোর্ট চ্যানেল কত ক্রিয়েট হয়েছে, এখানে সি পোর্ট চ্যানেল 2। মানে আপনি যেটা গ্রুপের নাম্বার দিবেন ওই নাম্বারে পোর্ট চ্যানেলটা ক্রিয়েট হয়ে যায় বাই ডিফল্ট। সো ইন্টারফেস পোর্ট চ্যানেল 2, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, নো শাটডাউন, কাজ শেষ এখানকার। সেম কাজটা আমি এখানে করব 10 এবং 11 পোর্টে। So I'll go to this switch, I'll go to CLI, enable config terminal, host name, access layer switch 2, okay, interface range FA0/10 to 11, switch port mode trunk। সি আমি কিন্তু একটা কমান্ডো ফুল লিখতেছি না, ছোট লিখতেছি, লিখে ট্যাব ইউজ করতেছি যাতে আমার তাড়াতাড়ি হচ্ছে। ওকে, এটা করলে আমার কি হচ্ছে, তাড়াতাড়ি কমান্ডগুলো অ্যাপ্লাই করা হচ্ছে। আমি যদি পুরোটা লিখতাম সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, তাহলে আমার অনেক সময় ব্যয় হইতো। সো প্র্যাকটিস যত বেশি করবেন এই জিনিসগুলোতে হাত তত বেশি আসবে। ওকে, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, তারপরে চ্যানেল গ্রুপ 2 মোড, এটাতে কি দিছিলাম, ডিজারেবল, সরি অটো, এটাতে দিব ডিজারেবল। সো ডিজারেবল, এক্সিট। So interface port channel 2, switch port mode trunk, no shutdown, শেষ আমার এটার কাজ। সো এই দুইটা পোর্ট এখন কিসে কনভার্ট হয়েছে, আমার এই দুইটা পোর্ট কনভার্ট হয়েছে পোর্ট চ্যানেল 2 তে। এখন আমি এখানে পোর্ট চ্যানেল 3 ক্রিয়েট করব। পোর্ট চ্যানেল, I want to create 3 using LSCP। সো LSCP-টা আমরা দেখি। সো এখানে কানেক্টেড আছে মেবি 5-6। So I'll go to this switch, I will go hit interface range FA0/5 to 6, switch port mode trunk, then channel group 3 mode active। LSCP এর জন্য কি অ্যাক্টিভ প্যাসিভ, সো এই পারে দিলাম আমি অ্যাক্টিভ। সো এক্সিট। সো এখানে পোর্ট চ্যানেল কত ক্রিয়েট হয়েছে, সি পোর্ট চ্যানেল 3, so interface port channel 3, switch port mode trunk, no shutdown, same, everything is same, মানে এখানে কোনো ডিফারেন্স নাই, জাস্ট আপনাকে স্যার একটা বুঝতে হবে কোশ্চেন যে ছিল। হ্যাঁ বলুন। স্যার এক্সামের জন্য যদি দুই সাইডেই ডিজারেবল করে রাখি সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? মনে রাখার সুবিধার না জন্য না আর কি। না 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 না, কোনো প্রবলেম হবে না, বাট এক্সামে আপনাকে এমন করতে দিবেন, আপনাকে বলে দিবে। ও আচ্ছা, বুঝা গেছে? এই পোর্টে এটা করবেন, এটা করবেন, এভাবে হ্যাঁ বলে হ্যাঁ, দিবে। ইন্টারফেস, হ্যাঁ, রেঞ্জ FA0/5 to 6, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, channel group 3 mode passive, exit, interface port channel 3, switch mode trunk, no shutdown। So এটা port channel 3 তে convert হয়ে গেল, and this is my LSCP। See, so that's how this ether channel works basically। ওকে, সো এই যে ও এটাকে সিঙ্গেল লিংক ধরছে, সো একটা পোর্টকে ব্লক করে রাখছে এসটিপি। সো ও কি মনে করছে এটা একটা সিঙ্গেল লিংক, এটা একটা সিঙ্গেল লিংক, এটা একটা সিঙ্গেল লিংক।
সো তিনটা সিঙ্গেল লিংক হইলে কি একটা পোর্টকে ব্লক করে, সো এসে এই পোর্টটাকে ব্লক করে রাখছে। ওকে, সো that's how this things works actually. Okay, the ether channel. So let me export the configuration for you. Ether channel, and save this to desktop. আজকের ক্লাস কত নম্বর? 4. সো আমি জাস্ট এটাকে একটু সুন্দর মতো আপনাদের জন্য রেডি করে দিই, যাতে আপনারা পরবর্তীটাতে দেখলে বুঝেন। Ether channel configuration. So এটাতে জাস্ট শো করছি, we don't need this. So PHP configuration. First time PHP দেখছি। So trunk, mode auto, so trunk desirable, then channel group, then the channel group. Again আমরা PHP দেখছি, this is the PHP. এখানে আমরা PHP দেখছি, তারপরে LSP configuration. Okay, this is the LSP configuration. Active and passive, so that's it. So is there any question on the Ether channel? In the configuration, so see, this is simple. Just interface choose করবেন, ইন্টারফেসটাকে ট্রাঙ্ক করবেন এবং বলে দিবেন কোন চ্যানেল ক্রিয়েট করতে চান। পরে যে চ্যানেলটাকে ক্রিয়েট করবেন এটাকে ট্রাঙ্ক করবেন এবং নো শাটডাউন দিবেন। শেষ। জাস্ট মনে রাখবেন কোথায় কি দিচ্ছেন, কোথায় কি ইউজ করতেছেন, কত নম্বর চ্যানেল, বিকজ পরবর্তীতে ফার্দার কনফিগারেশনের জন্য ইউ নিড টু মেমোরাইজ দিস ইনফরমেশন। ওকে, সো মেইনলি ইথার চ্যানেলটা আসলে কেন ইউজ হয় এটাই আসলে জানাটা ইম্পর্টেন্ট। কনফিগারেশন ইজ ভেরি সিম্পল, ভেরি সিম্পল, পানির মতো। সো আমি এটা আপলোড করে দিই তাইলে। So the Ether channel. Save. So it's already uploaded, you can check. স্যার আজকের ক্লাস পড়াবেন না স্যার? হ্যাঁ, এত তাড়াতাড়ি শেষ করে দিয়েছেন স্যার। এটা তো একটা টপিক গেল। ও আচ্ছা। সো কোনো আর কোশ্চেন ইথার চ্যানেলে? No? Okay, so let's move to the next topic. স্যার ইথার চ্যানেল তো রাউটারে ইউজ করা যায়। রাউটারে ইউজ করা যায় না, রাউটারের জন্য আলাদা প্রোটোকল আছে, ওটা আমরা একটু পরেই শিখবো, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ স্যার। এটা শুধুমাত্র সুইচের। ইথার চ্যানেল শুধু আমরা সুইচে ইউজ করি। Okay, now we will learn the DHCP. See what is DHCP.
So actually we don't need this now. Suppose this is your router, this is your switch, this is your PC. Simple topology, router, switch, PC. So I want to connect them. I want to connect them. I want to connect this. Okay. So this I want to configure this network. Suppose this is my branch router, PR. This is my branch router. So now see, DHCP, what's DHCP stands for what? DHCP stands for Dynamic Host Configuration Protocol. Dynamic Host Configuration Protocol নাম থেকে কি বুঝে দিতেছে যে হোস্ট কনফিগারেশনটাকে ডাইনামিকলি করে, স্ট্যাটিকলি না। স্ট্যাটিকলি মানে কি? স্ট্যাটিকটা আমরা শিখছি, হোস্টকে কনফিগার করা যায় দুইটা ওয়েতে, একটা স্ট্যাটিক আর একটা ডাইনামিক। স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। স্ট্যাটিকটা আমরা প্রথম দিন থেকে শিখে আসতেছি। সি দ্য মোড ইজ সেট টু স্ট্যাটিক। Static means manual configuration. You need to calculate the IP address and then you need to manually apply it in the host. But think about that you have suppose 2000 PC in your company, 2000 PC, এবং আপনাকে এই পিসি গুলাকে সবার ইন্টারনেটে অ্যাক্সেস দিতে হবে। এখন আপনি নেটওয়ার্ক কনফিগারেশন করবেন নাকি পিসিতে গিয়ে গিয়ে আইপি দিয়ে আসবেন? সো 2000 পিসিতে যদি নেটওয়ার্ক অ্যাডমিন আইপি অ্যাড্রেস দিতে লাগে, এটা তো একটা নাইটমেয়ার্স তার জন্য, রাইট? আবার চিন্তা করেন তাইলে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায়। To solve this problem, the network engineers have come out with a protocol that called the DHCP, Dynamic Host Configuration Protocol. So Dynamic Host Configuration Protocol এ হোস্ট অটোমেটিকলি তার DHCP যে সার্ভারটা থাকে তাকে রিকোয়েস্ট করে যে হেই ক্যান ইউ গিভ মি অ্যান আইপি অ্যাড্রেস। সে আসলে তার নেটওয়ার্কে কোয়েরি করে যে হেই কেউ কি আসো ডিএসসিপি সার্ভার যে আমাকে আইপি অ্যাড্রেস দিতে পারো। হোস্ট নেটওয়ার্কে একটা কোয়েরি পাঠায় যে কেউ আসো নেটওয়ার্কে যে আমাকে আইপি অ্যাড্রেস দিতে পারো কি না। নেটওয়ার্কে যদি কোনো ডিএসসিপি সার্ভার থেকে থাকে তখন সে সেই হোস্টের কোয়েরির রিপ্লাই দেয় যে হ্যাঁ আমি ডিএসসিপি সার্ভার, আমি তোমাকে আইপি অ্যাড্রেস দিতে পারি, তুমি কি আইপি অ্যাড্রেস নিতে চাও কি না। তখন হোস্ট কনফার্মেশন মেসেজ পাঠায় যে এই আমার একটা আইপি অ্যাড্রেস দরকার, তুমি আমাকে একটা আইপি অ্যাড্রেস দাও। তখন যে ডিএসসিপি সার্ভার সে তার ডিএসসিপি পুল থেকে, ডিএসসিপি পুল মানে ধরেন একটা বালতির মধ্যে সে আইপি অ্যাড্রেস নিয়ে বসে, যে আইপি অ্যাড্রেস চাই তাকে ওই বালতির থেকে আইপি অ্যাড্রেস বের করে করে দেয়। এই যে বালতির মধ্যে অনেকগুলো আইপি অ্যাড্রেস নিয়ে বসে, এটাকে নেটওয়ার্কিং এর ভাষায় আমরা বলি পুল। ওকে, সো তখন ওই ডিএসসিপি সার্ভারটা ওই পুল থেকে আপনাকে আইপি অ্যাড্রেস ফরওয়ার্ড করে, লাইক যেটা আমরা ওয়াইফাই সবসময় ইউজ করি। আমরা জাস্ট ওয়াইফাই কানেকশন দিই, আমরা কি কোনো আইপি অ্যাড্রেস কনফিগার করি আমাদের কোনো ডিভাইসে, ওয়্যারলেস ডিভাইসে? কনফিগার তো করি না। তাহলে উইদাউট আইপি অ্যাড্রেস এই ডিভাইস কিভাবে নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করে? কোয়েশ্চেন। তার মানে অবশ্যই এই ডিভাইসটা আইপি অ্যাড্রেস পাই, আইপি অ্যাড্রেস ছাড়া তো সে নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে পারতো না। তাহলে সে কিভাবে আইপি অ্যাড্রেসটা পাইলো? all the wireless devices use the DHCP mechanism, Dynamic Host Configuration Protocol mechanism. সে তার নেটওয়ার্কে কে কে ডিএসসিপি সার্ভার আছে সবাইরে খুঁজে বের করে, আগে একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাই। ওকে, আমরা একটু পরে এই ডিএসসিপি রিকোয়েস্ট ফ্রেমওয়ার্কটা দেখবো যে কিভাবে ডিএসসিপি রিকোয়েস্ট ফ্রেমওয়ার্কটা কাজ করে। তো তারপরে ডিএসসিপি যে সার্ভার থাকে সে একটা আইপি অ্যাড্রেস যে হোস্টের প্রয়োজন সেই হোস্টকে আইপি অ্যাড্রেস সে ফরওয়ার্ড করে দেয়। ওকে, তো দিস ইজ দ্য ডিএসসিপি মেকানিজম, ডিএসসিপি হাউ ইটস ওয়ার্ক। এখন ডিএসসিপি সার্ভার অনেকভাবে থাকতে পারে, যেমন আপনার নেটওয়ার্কে একটা ডেডিকেটেড সার্ভার থাকতে পারে ডিএসসিপির জন্য। সাপোজ আমি একটা এখানে সার্ভার নিলাম এবং আমি ওকে বললাম যে তুমি ডিএসসিপি সার্ভার। ওকে আমি কি বললাম
যে ইউ আর দ্য ডিএসসিপি সার্ভার, এবং এই সার্ভারের মধ্যে যে প্রপার্টিজ আছে সার্ভিস, এই যে ডিএসসিপি সার্ভিস, আমি যদি এখানে ডিএসসিপি সার্ভিস অন করি, আমি এখানে যদি কনফিগার করি, তাহলে আমার এই সার্ভারটা কি করবে, ও একটা আইপি অ্যাড্রেসের পুল রাখবে, মানে ওকে আমি একটা নেটওয়ার্ক দিয়ে দিব, টোটাল একটা নেটওয়ার্ক দিয়ে দিব, দিয়ে বলবো যে তুমি এই নেটওয়ার্ক থেকে আইপি অ্যাড্রেস ডিস্ট্রিবিউট করতে থাকো। সো ওই নেটওয়ার্কের যতগুলো অ্যাভেলেবল আইপি অ্যাড্রেস থাকবে, ও সব আইপি অ্যাড্রেস ডিস্ট্রিবিউট করতে থাকবে আস্তে 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 যতজন রিকোয়েস্ট করবে। সো দিস ইজ ওয়ান এইভাবে একভাবে ডিএসসিপি করা যায়। দিস ইজ ওয়ান মেথড। ওকে, যে একটা ডেডিকেটেড ডিএসসিপি সার্ভার থাকবে, এই ডিএসসিপি সার্ভার আপনার হোস্টদেরকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করবে। সো দিস ইজ ওয়ান মেথড। There is another method. You can use your router as a DHCP server. Your router will behave like a DHCP server. So তাইলে এখানে কি হইলো, your cost reduce হয়ে গেল, আপনার এক্সট্রা সার্ভার কিনা লাগলো না, ম্যানেজমেন্ট ইজি হয়ে গেল, isn't it? সো রাউটারকে আপনি চাইলে ডিএসসিপি সার্ভার হিসেবে ইউজ করতে পারেন। ইট ইজ অলসো পসিবল। ওকে, আবার এমন হইতে পারে যে আপনার ডিএসসিপি সার্ভারটা অন্য আরেকটা নেটওয়ার্কে আছে, ওই নেটওয়ার্ক থেকে ওই নেটওয়ার্কের সাথে ও আসলে এইভাবে কানেক্টেড, ইজ কানেক্টেড টু অ্যানাদার রাউটার। এই নেটওয়ার্ক থেকে আপনার ডিএসসিপি রিকোয়েস্ট করে এখানে নিয়ে আসতে হবে, তারপরে এই রিকোয়েস্টটাকে ডিস্ট্রিবিউট করবে। দিস ইজ অ্যানাদার মেথড। সো 3 টাইপের ডিএসসিপি কনফিগার করা পসিবল। One is the specific dedicated server. One is the router behave like a server. Another DSCP have আমার ডিএসসিপি ডেডিকেটেড সার্ভার আছে, বাট অন্য একটা নেটওয়ার্কে, সেখান থেকে আমার ডিএসসিপি কে ফরওয়ার্ড করে নিয়ে আসতে হবে। সো দিস ইজ ভেরি কমপ্লেক্স, মানে নট কমপ্লেক্স, ইট ইজ সিম্পল, জাস্ট একটা কমান্ড অ্যাপ্লাই করতে হয়, বাট দিস ইজ নট পার্ট অফ সিসিএনএ, এটা সিসিএনএ এর পার্টের মধ্যে নাই। তো সিসিএনএ তে আছে শুধুমাত্র 2টা মেথড, যেটা প্রথম দুইবার ডিসকাস করলাম, যে ডেডিকেটেড সার্ভার, আমার একটা ডেডিকেটেড সার্ভার থাকবে, অথবা রাউটার বিহেভ করবে। সো ডেডিকেটেড যে সার্ভারটা থাকবে, এটা আমরা ওয়্যারলেস কনফিগারেশনে দেখে নিব, যে আমার ডেডিকেটেড একটা সার্ভার আছে, ওই সার্ভার থেকে কিভাবে ডিভাইসগুলা ডিএসসিপি পাই। এটা আমরা যে কালকে আমরা যে ওয়্যারলেস কনফিগারেশনগুলো শিখবো, ওখানে আমরা দেখে নিব। তো আজকে আমরা রাউটার বিহেভ লাইক এ ডিএসসিপি সার্ভার, এই মেথডটা আমরা দেখব। ওকে, সো ডিএসসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, যে হোস্টদেরকে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস প্রোভাইড করে থাকে, অল দ্য ইনফরমেশন, আইপি অ্যাড্রেস, ডিএনএস, ডোমেইন নেম, অন্য কোনো ইনফরমেশন পাঠাইতে চাইলে সব আমি ডাইনামিকলি প্রোভাইড করতে পারবো। নাও লেটস সি হাউ ডিএসসিপি ওয়ার্কস। লেটস সি। সো ডিএসসিপি ধরেন there is one client. So DHCP client, okay, and there is DHCP server. DHCP client and we have DHCP server. আচ্ছা, so DHCP client কি করে? DHCP client একটা DHCP discover message পাঠায়। DHCP discover message, পাঠায়। এই মেসেজে আসলে কি ইনফরমেশন সে পাঠায়? সে এই মেসেজে বলে যে I would like to request an IP address. I would like to request an IP address. কাকে পাঠায়? সার্ভারকে পাঠায় সে এটা। শেষে সার্ভারকে এই মেসেজটা পাঠায়, এই যে সার্ভারের দিকে। ওকে, সো এই ডিএসসিপি ডিসকভার মেসেজটা একটা ব্রডকাস্ট টাইপের মেসেজ। দ্যাটস মিন ওর ইন্ডে যতগুলা সার্ভার আছে, সবগুলা সার্ভারকেই এই মেসেজটা সে ফরওয়ার্ড করে। ওকে, দেন সার্ভার
ক্লায়েন্টের দিকে একটা মেসেজ পাঠাই, এই রিকোয়েস্টটা পাওয়ার পর মানে ডিএসসিপি ডিসকভারি মেসেজ পাওয়ার পর সে আরেকটা রিকোয়েস্ট পাঠাই, দ্যাট ইজ যে আই এম এ ডিএসসিপি সার্ভার, হেয়ার ইজ অ্যান অ্যাড্রেস অফার। সো সার্ভার কি বলে যে আই এম এ ডিএসসিপি সার্ভার, আই ক্যান অফার ইউ আইপি। এটা সার্ভার কার দিকে পাঠাই, ক্লায়েন্টের দিকে পাঠাই। এটা সার্ভার ক্লায়েন্টের দিকে এই অ্যাড্রেসটা পাঠাই। সো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ডিএসসিপি অফার মেসেজ, ডিএসসিপি অফার মেসেজ। ওকে, সো ডিএসসিপি অফার মেসেজটা কে পাঠাই, সার্ভার ক্লায়েন্টের দিকে পাঠাই। ওকে, আচ্ছা দেন ক্লায়েন্ট কি বলে যে সে তখন এই অফারের এগেনস্টে ডিএসসিপি রিকোয়েস্ট মেসেজ পাঠায়, ডিএসসিপি রিকোয়েস্ট মেসেজ পাঠায়, কি বলে যে আই অ্যাকসেপ্ট দ্য IPv4 অ্যাড্রেস অফার, যে হেই আই ওয়ান্ট টু আইপি অ্যাড্রেস অফার, আমি তোমার অ্যাড্রেস অফারটা অ্যাকসেপ্ট করতে চাই। এটা কার দিকে পাঠায় সে, এটা সে সার্ভারের দিকে পাঠায়। ওকে, ক্লিয়ার? দেন ফাইনালি সার্ভার তাকে কি বলে, সার্ভার তাকে কি বলে যে your acceptance is acknowledged, your acceptance is acknowledged, তোমার অ্যাকসেপ্টেন্সটাকে অ্যাকনলেজ করা হইলো, তুমি আইপি অ্যাড্রেস পেয়েছো। এটাকে বলা হয় হচ্ছে ডিএসসিপি অ্যাক্ট মেসেজ অর অ্যাকনলেজমেন্ট মেসেজ। এটা কে কার দিকে পাঠায়, এটা সার্ভার ক্লায়েন্টের দিকে পাঠায়। তো সি, সো দুইটা মেসেজ সার্ভার পাঠায়, দুইটা মেসেজ ক্লায়েন্ট পাঠায়। সো সার্ভার যে ডিএসসিপি ডিসকভার এবং ডিএসসিপি রিকোয়েস্ট পাঠায়, এই দুইটাই হয় ব্রডকাস্ট। ডিএসসিপি অফার এবং ডিএসসিপি অ্যাকনলেজ ইউনিকাস্টও হইতে পারে, ব্রডকাস্টও হইতে পারে, ইটস ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। ওকে, সো দ্যাটস হাউ দ্য ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার ফর্মস দ্য ডিএসসিপি মেসেজ রিকোয়েস্ট। এভাবে ক্লায়েন্ট এবং সার্ভার ডিএসসিপি রিকোয়েস্টটা ফর্ম করে। সেম ফর ইয়োর ওয়্যারলেস। সাপোজ আপনি একটা ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হইতে চান, সো আপনি যখনই একটা ওয়াইফাই এসএসআইডির সাথে কানেক্ট হন, তখন আপনি আসলে আপনার রাউটারকে বলেন যে হেই রাউটার, আই ওয়ান্ট টু রিকোয়েস্ট অ্যান আইপি অ্যাড্রেস। তখন রাউটারের মধ্যে যদি ডিএসসিপি সার্ভিসটা অফার থাকে, মানে ডিএসসিপি সার্ভিসটা অ্যাক্টিভ থাকে, তখন ওই রাউটার বলে যে ইয়েস আই অ্যাম এ ডিএসসিপি সার্ভার, আমি তোমাকে আইপি অ্যাড্রেস দিতে পারি। দেন ক্লায়েন্ট বলে যে হে ঠিক আছে, তুমি যেহেতু ডিএসসিপি সার্ভার, তাহলে তুমি আমাকে একটা আইপি অ্যাড্রেস দাও। দেন ফাইনালি সার্ভার তাকে আইপি অ্যাড্রেসটা দেয় এবং অ্যাকনলেজ করে যে ধন্যবাদ আমার আইপি অ্যাড্রেসটা নেওয়ার জন্য। সো দ্যাটস হাউ দ্য ডিএসসিপি মেকানিজম ওয়ার্কস। ওকে, ক্লিয়ার কিভাবে ডিএসসিপি কাজ করে? কোনো কোয়েশ্চেন? Okay, so now let's go for the configuration. So configuration is very easy. So আমরা চাই আমাদের রাউটারকে এজ এ ডিএসসিপি সার্ভার হিসাবে বিহেভ করাইতে। Router will behave like a DHCP server and all the host will get the IP address from this DHCP server. Okay, from this DHCP server. এখন দেখেন কোন হোস্টে কোনো IP address আমার কনফিগার করা নেই। আমি চাই রাউটার থেকে IP অ্যাড্রেস গুলো DHCP সার্ভারে অটোমেটিকলি কনফিগার হবে। নাও দেখি আমরা কিভাবে সেটা হবে। So I will go to this router, I will go to CLI, I will go to enable no, enable config terminal host name branch. So IP DHCP pool, আগে কি করতে হবে, একটা পুল ক্রিয়েট করতে হবে। সো পুলের আমি নাম দিব, ধরেন আমি পুলের নাম দিলাম যে CCNA batch 258, এটা আমি পুলের নাম দিলাম। সো দিস ইজ মাই
পুল নেম, যে আমার পুলের নাম কি হবে, মানে বালতির নাম আর কি। তারপরে এই পুলটা কোন নেটওয়ার্কটাকে ক্যারি করবে। সো এক্সামে অবভিয়াসলি বলে দিবে যে এই ল্যান অথবা এই ভিল্যানে এই নেটওয়ার্কটা ডিএসসিপির জন্য কনফিগার করো। সো ওই ভিল্যানটাকে আপনাকে এখানে কনফিগার করতে, নেটওয়ার্কটাকে দিতে হবে। সো নেটওয়ার্ক, সো ধরেন আপনি নেটওয়ার্ক দিলেন যে 172.116, হ্যাঁ 1.0 স্পেস 255.255.255.0। সো দিস ইজ দ্য নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটাকে আপনি এখানে কনফিগার করতে চান। সো তাহলে এখানে দেওয়া থাকবে যে গিভেন নেটওয়ার্ক is 172.168.1.0/24, এটা গিভেন নেটওয়ার্ক, এন্ড দ্য গেটওয়ে ধরেন হইতেছে 172.160.1.5, this is the gateway. Okay, this is the gateway for this topology. সো আমি তো নেটওয়ার্কটাকে অ্যাড করলাম, দেখেন আমি পুরো নেটওয়ার্কটাকে অ্যাড করলাম। সো এখন এই পুলে কতগুলো আইপি অ্যাড্রেস থাকলো, 2⁻8 - 2, মানে 254টা আইপি অ্যাড্রেস এই পুলের মধ্যে আছে। ওকে, এই পুল এখন কতগুলো আইপি অ্যাড্রেস কন্টেইন করে, 2⁻8 - 2, বিকজ এখানে আমার হোস্ট বিট কত, 8টা। তো তাহলে আমি টোটাল আইপি অ্যাড্রেস এখানে কত পাবো, 2⁻8 - 2, নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ, তার মানে 254টা আইপি অ্যাড্রেস এখন এই পুলের মধ্যে আছে। সো আস্তে আস্তে একটা দুইটা করে আইপি অ্যাড্রেস সবাইকে দিতে থাকবে। ওকে, নাও আমি আরেকটা জিনিস অ্যাড করব, হুইচ ইজ দ্য ডিফল্ট রাউট। সো এই ডিফল্ট রাউটটা হচ্ছে মেন জিনিস। এই ডিফল্ট রাউটটা হচ্ছে এই পুলে আসার জন্য এই গেটওয়েটা। সো রিমেম্বার দিস ডিফল্ট রাউট ইজ দ্য গেটওয়ে অ্যাড্রেস অফ দিস ডিএসসিপি পুল। সো এটা সব সময় রিমেম্বার, দিস ইজ অলওয়েজ দ্য gateway address. This is always the gateway address of that pool. So default route হয়ে গেল 172.168.1.5. So default route দিলাম। এখন আমরা কি DNS সার্ভার ইনফরমেশন দিতে চাই। সো DNS সার্ভার ইনফরমেশন দিলাম ধরেন 8.8.8.8। সো আমি ধরেন ডোমেইন নেম ইনফরমেশন পাস করতে চাই। So I can pass the domain name information aab.edu. I can pass it the domain name information. So those are the two extra parameters that I can provide. One is DNS, another one is domain name. So exam-এ যদি DNS domain name এর কথা না বলা থাকে তাহলে ইনফরমেশন গুলো দিবেন না, যদি না লাগে এগুলো স্কিপ করলেও চলে। বাট the important is the network, কোন নেটওয়ার্কটা আপনি পুলে অ্যাড করতেছেন, এবং the default route, এই পুলে আসার জন্য আপনার রাউটটা কি। তো এই ডিফল্ট রাউটের যে আইপি অ্যাড্রেস সেটাই আসলে আপনার নেটওয়ার্কের গেটওয়ে অ্যাড্রেস। এই ডিফল্ট রাউটের যে আইপি অ্যাড্রেস সেটাই আসলে আপনার নেটওয়ার্কের গেটওয়ে অ্যাড্রেস, এটা মনে রাখবেন। ওকে, সো নাও হিট এক্সিট। সো আমার এখানে পুল ক্রিয়েট হয়ে গেল। সো এখন যদি আমি ইন্টারফেসে যাই, ইন্টারফেসটা তো ডাউন, ইন্টারফেসে তো আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে। সো ইন্টারফেস FA 0/0, ওকে, IP address 172.160.1.5 IP address add করলাম। So see, this IP address and this default route address is same. So this must match, otherwise আপনার এই ডিভাইসগুলো মানে এই ইন্টারফেসের সাথে কানেক্টেড যে ল্যানটা, এই ল্যানটা এই পুলের কাছে রিচ করতে পারবে না। যদি শুধুমাত্র এই ইন্টারফেসের গেটওয়ে অ্যাড্রেস এবং ডিএসসিপি পুলের ডিফল্ট রাউট ম্যাচ করে, তাইলে এই ইন্টারফেসের সাথে কানেক্টেড যে ল্যানগুলো আছে তারা এই ডিএসসিপি পুলের কাছে রিচ করতে পারবে। সো দিস দ্য সিম্পল লজিক। ওকে, সো দেন নো শাটডাউন, ডান, আমার কনফিগারেশন শেষ। সো এখন যদি আমি if I go to this PC, I go to this IP address configuration, if I hit the DHCP, see requesting the DHCP, so process হচ্ছে, so DHCP request successful, and see the IP address 172.168.1.1, the first usable type পেয়ে গেছে, the subnet mask, the default gateway, and see the DNS server automatically information টা চলে এসেছে, the DNS server information. Same for this, if I go hit the DHCP, so see 172.168.1.2, 255.255.255, the default route and the DNS server information has already come to this PC. Is this clear? Is there any confusion? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলুন। স্যার আমরা আমাদের
রাউটার গুলোতে ডিএসসিপি যখন করি তখন দেখি আইপি গুলো হচ্ছে র্যান্ডম আসতেছে। আমার একটা আইপি 10 আসলো আর একটা আসতেছে হচ্ছে 240, এর পরেরটা আবার মাঝখান দিয়ে আসতেছে 80। তো এইটা স্যার কিভাবে একটা আপনার আপনার সার্টিন ব্লক যেই থেকে মানে কোন রাউটারে ডিএসসিপি করেন? মাইক্রোটিক? মাইক্রোটিকে ডিএসসিপি রিডিস্ট্রিবিউট করা নাই ঠিক মতো, ওকে? অথবা অনেকগুলা হোস্ট আছে যারা ডিএসসিপি রিকোয়েস্ট নিচ্ছে আবার ছাড়ছে, নিচ্ছে আবার ছাড়ছে। সো দুইটার যে কোনো একটা হইতে পারে। আপনি ডিএসসিপিটা আবার প্রি কনফিগার করতে পারেন প্রথম থেকে, মানে ভালো মতো রিডিস্ট্রিবিউট করে সবগুলো ইন্টারফেস বন্ধ করে দিয়ে, এবং যদি কোনো ইন্টারনাল হোস্ট থাকে যেগুলো ডিএসসিপি অলরেডি কনফিগার করা, মানে ডিএসসিপি রিকোয়েস্ট অ্যাপ্লাই করতেছে, ওই হোস্টগুলোকে ডিসেবল করে দিয়ে তখন আবার এটা সিকোয়েন্সলি নিবে। এটা সিকোয়েন্সলি নেওয়ার কথা, 90% কেসে এটা সিকোয়েন্সলি নাই, 10% কেসে নেয় না। কখন? যখন এখানে কোনো ভালনারেবিলিটি আসে, মানে এখানে কোনো ধরনের নেটওয়ার্ক সিকিউরিটি ইস্যু আছে, তখন নেয় না। অথবা দেখা যাচ্ছে যে আপনার নেটওয়ার্কের কিছু পোর্শন ডিভাইস অলরেডি ডিএসসিপি রিকোয়েস্ট করে রাখছে। যেমন এখন যেসব লেটেস্ট কম্পিউটারগুলো আসতেছে মার্কেটে, এগুলা আপনার ল্যান কনফিগারেশনও হয়, আবার সবসময় সে কন্টিনিউয়াসলি চেক করে যে সে ডিএসসিপি থ্রুতে আইপি অ্যাড্রেস নিতে পারবে কিনা, ডিএসসিপি থ্রুতে আইপি অ্যাড্রেস নিতে পারবে কিনা। যখনই সে ডিএসসিপি থ্রুতে আইপি অ্যাড্রেস নিয়ে নিতে পারে তখন তো সে নিয়ে নেয়। সো এমনও হইতে পারে, ইউ হ্যাভ টু চেক স্যার সিসকো, ইউর। স্যার সিসকোতে কি তাহলে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী আইপি গুলো নিতে থাকে? সিসকোতে সিকোয়েন্স অনুসারে আইপি গুলো ম্যাক্সিমাম সময় আমি যতটুকু দেখছি নিতে থাকে, এখানে কোনো ইয়ে হয়নি। বাট আপনি যদি চান, এখানে দেখেন এ কত আইপি অ্যাড্রেস পাইছে 1.1, এ কত আইপি অ্যাড্রেস পাইছে 1.1। ফোর পেয়ে গেছে। ধরেন এখন আপনি চান যে এই 1.1 এবং 1.2 আপনি পার্সোনাল কোনো কাজের জন্য ইউজ করতে চান, যেটাকে আপনি ম্যানুয়ালি কনফিগার করবেন। আপনি চান তাহলে ওইটা এটা এক্সক্লুড আপনার করে দিতে পারি। অ্যাডমিন পিসি, রাইট? এটা ধরেন আপনার অ্যাডমিন পিসি। সো আপনি চান আপনার অ্যাডমিন পিসি ডিএসসিপি তে কানেক্ট হবে না, আপনি এটাকে ম্যানুয়ালি কানেক্ট করতে চান, তাহলে ওই ওকে? আইপিটা এক্সক্লুড করে দিব আর কি। এবং হ্যাঁ, আপনি ধরেন এখানে চান যে আপনার এখানকার আইপি হবে 1.1। ধরেন এই আইপিটা আপনার সুন্দর লাগতেছে, এই আইপিটা আপনার জন্য সুন্দর, আপনি চান এটা ইউজ করতে এবং আপনি চানই, তখন আপনি কি করবেন? ইউ উইল গো টু দিস রাউটার, ইউ উইল জাস্ট অ্যাপ্লাই ওয়ান কমেন্ট, আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস, আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস। আপনি চাইলে এখানে অ্যাড্রেস রেঞ্জ এক্সক্লুড করতে পারেন। সাপোজ 172.16 1.1 থেকে আমি 172.16 1.10 পর্যন্ত আইপি অ্যাড্রেস এক্সক্লুড করে দিয়ে রাখলাম। 1.1 থেকে 1.10 পর্যন্ত আইপি অ্যাড্রেস এক্সক্লুড করে দিয়ে রাখলাম। সি, যেটা ডিফল্ট গেটওয়ে হিসেবে ইউজ করবেন, ডিফল্ট গেটওয়ে যেটা ইউজ করবেন এটা অটোমেটিকলি এক্সক্লুড হয়ে যাবে। বাট আপনি যদি চান আরো পার্সোনাল কাজের জন্য আইপি অ্যাড্রেসকে এক্সক্লুড করতে, সো জাস্ট অ্যাপ্লাই দিস কমান্ড, আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস। তারপর আপনি যদি একটা আইপি অ্যাড্রেস এক্সক্লুড করতে চান একটা লিখবেন, যদি আপনি রেঞ্জ এক্সক্লুড করতে চান যেমন আমি এখন করতেছি 1 থেকে 10 পর্যন্ত, সো আমি 1 থেকে 10 পর্যন্ত এই যে এক্সক্লুড করে দিলাম। এখন যদি আমি এগুলোকে আবার ডিএসসিপি রিকোয়েস্ট করাই, স্ট্যাটিক আই উইল গো টু ডিএসসিপি রিকোয়েস্ট, সো এ পাবে 11। সি, এ কত পাইছে? 11, 10 এর পর থেকে শুরু হইছে। আবার যদি একে যাই, আবার এক্সট্রাটা কি যাই, আবার ডিএসসিপি রিকোয়েস্ট করাই, এ পাবে 12। আবার একে আমি যদি ডিএসসিপি রিকোয়েস্ট করাই, এ পাবে 13। সো এ পাবে এখন 13। আবার একে আমি ম্যানুয়ালিও করে দিতে পারি, 172.16 1.1 255 255 2550 172.16 1.5। I can do it manually also. Okay? So that's the method of configuring DHCP. Okay? Any more question? So এক্সামে এক্সক্লুড করতে বলতে পারে যে এক্সক্লুড this to this range of IP address, এক্সামে এটা বলতে পারে। এক্সামে এমনও আসতে পারে মাল্টিপল ডিএসসিপি পুল ক্রিয়েট করতে, সেলস এর জন্য একটা পুল ক্রিয়েট করতে বলবে, মার্কেটিং এর জন্য একটা পুল ক্রিয়েট করতে বলবে, হ্যাঁ, অ্যাডমিনের জন্য একটা পুল ক্রিয়েট করতে বলবে। সো একটা রাউটারে 3-4টা পুল থাকবে, এরপরে প্রতি ভিল্যান কনফিগার থাকবে, প্রতিটা ভিল্যান অটোমেটিকলি আইপি অ্যাড্রেস পাবে। সেম মেকানিজম, জাস্ট এখানে আমি যেমন ফিজিক্যাল ইন্টারফেসে দিছি, ভিল্যান যদি ডিএসসিপি তে আইপি অ্যাড্রেস পায় কোন ইন্টারফেসে দিবেন? সাব ইন্টারফেসে। যে সাব ইন্টারফেসটা যে ভিল্যানের জন্য অ্যাড করছেন, ওই সাব ইন্টারফেসে জাস্ট গেটওয়েটা নরমালি কনফিগার করবেন, তাহলেই শেষ খেলা।
আর কোনো কোয়েশ্চেন in the configuration of DHCP4? Hope not. Okay, now let's move to the DHCP v6. So DHCP v6 is a new protocol in computer networks যেটা এখনো খুবই ভালো মতো এক্সপ্লোর হয়নি still, because এটা recently এটা probably in 2017 on 18 এটা আপডেট হয়েছে, the DHCP v4 DHCP v6. So DHCP v6 এ দুই ধরনের DHCP আছে। So DHCP v6 DHCP v6 এ দুই ধরনের DHCP আছে। One is called stateless DHCP v6. So stateless কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। One is SLASC, which is stand for stateless address autoconfig, and another one is SLASC with DHCP server. Another one is SLASC with DHCP server, যেটা মানে address autoconfig with DHCP server. Okay, so this is the stateless method, and another one is stateful DHCP. Stateful DHCP. So those are the two types of DHCP. So stateful DHCP টা প্যাকেট ট্রেসারে সাপোর্ট করে না। stateless DHCP সার্ভারটা শুধুমাত্র প্যাকেট ট্রেসারে সাপোর্ট করে। ওকে, সো আমরা এই দুইটা কনফিগারেশনই দেখব। সো মেকানিজম সেম, দে ইউজ দিস মেকানিজম। ওকে, দ্য ক্লায়েন্ট রিকোয়েস্ট টু দ্য সার্ভার, বাট এখানে যেমন ব্রডকাস্ট হয়, DHCP v6 এ ব্রডকাস্ট হয় না, সেখানে হয় অ্যানিকাস্ট। ওকে, এখানে যেমন এই যে DHCP ডিসকভার মেসেজটা যখন পাঠায় তখন সে ব্রডকাস্ট করে এদিকে, বাট ক্লায়েন্ট v6 এ যখন পাঠায় তখন অ্যানিকাস্ট করে। ওকে, এখান থেকে ইউনিকাস্ট পাঠায়, এখান থেকে আবার অ্যানিকাস্ট পাঠায়, এখান থেকে আবার ইউনিকাস্ট পাঠায়। বাট v4 এ ব্রডকাস্ট আর ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর ইউনিকাস্ট, আর v6 এ অ্যানিকাস্ট, unicast, anycast, unicast. So that's the difference. Okay, so see how to config the okay, give me one moment. হ্যাঁ বলো। ক্লাসে okay, so let's see how to config the stateless address. So this is এটা পৃথিবীর one of the most easiest method to configure IPv6 addressing. Okay, let's see how to configure it. So IPv6 সব সময় আগে IPv6 unicast routing এটাতে অ্যাপ্লাই করতেই হবে, এটা আপনারা জানেন। Then you will go to this interface. So interface FA0/0, then একটা IPv6 অ্যাড্রেস অ্যাড করবেন। সো ধরেন IPv6 একটা নেটওয়ার্ক দেওয়া আছে, অন দা IPv6 নেটওয়ার্কে দেওয়া আছে হচ্ছে 2001.211 ABC A /64, এবং গেটওয়ে দিতে বলছে ধরেন গেটওয়ে দিতে বলছে ধরেন 2001.211 হ্যাঁ ABC A /5, এটা দিতে বলছে গেটওয়ে। ওকে, ফর দ্য IPv6। সো আমি কি করলাম, আমি ইন্টারফেসে গেলাম, নর্মালি যেভাবে IPv6 অ্যাড্রেস অ্যাড করি ভাবে অ্যাড করব। সো IPv6
IPv6 address, then যে অ্যাড্রেসটা অ্যাড করতে হবে which is 2001.211 ABC 5/64 অ্যাড্রেসটা অ্যাড করলাম। এখন কি বলবো? IPv6 অ্যাড্রেস অটোকনফিগ। শেষ, জাস্ট এই কথাটা বলতে হবে, IPv6 অ্যাড্রেস অটোকনফিগ। ও ওই রিমেম্বার দ্য লিঙ্ক লোকাল অ্যাড্রেস। এখন যখনই আমি I will go there, I will say this autoconfig, so see সে অটোমেটিকলি অ্যাড্রেস পেয়ে গেল। সি প্রথম 64 বিট নিচে কোথায়? এই প্রিফিক্স থেকে। পরের 64 বিট নিচে কোথা থেকে? রিমেম্বার দ্য লিঙ্ক লোকাল অ্যাড্রেস, দ্য EUI64 ফরম্যাট আমরা শিখছিলাম, ম্যাক অ্যাড্রেস থেকে চেঞ্জ করে করে আসে। পরবর্তী 64 বিট ওই EUI64 মেথড ফলো করে সে নিয়ে নেয়। এবং সি সে কনফিগারেশন মানে গেটওয়ের জন্য কি ইউজ করছে? গেটওয়ের জন্য সে তার লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা থেকে ইউজ করছে। সে একটা লিঙ্ক লোকাল অ্যাড্রেস থেকে একটা গেটওয়ে অ্যাড্রেস চুজ করে নিছে। ওকে, এই জন্য বলা হয় একে স্টেটলেস। স্টেটলেস মানে চেঞ্জ করে আবার দিবেন, আবার আর একটা নিবে, চেঞ্জ করে আবার দিবেন, আবার আর একটা নিবে। সো এর কোনো স্টেট নাই, দ্যাটস ওয়াই ইটস কল্ড স্টেটলেস। ওকে, বাট দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট মেথড টু কনফিগার দ্য DHCP-v6। জাস্ট আইপি অ্যাড্রেস অ্যাড করে বলবেন যে IPv6 অ্যাড্রেস অটোকনফিগ, খেলা শেষ। আর স্টেটলেস উইথ সার্ভারটাতে কি কাজ করতে হয়? স্টেটলেস উইথ সার্ভারটাতে আপনি একটা সার্ভার ক্রিয়েট করতে পারেন, বাট এটাও স্টেটলেস, মানে এখানে এই কনফিগারেশনটুকু লাগে, বাট আপনি এক্সট্রা একটা সার্ভার ওকে ক্রিয়েট করে দিতে পারেন। কিভাবে? লেটস সি। একটা পুল ক্রিয়েট করব, IPv6 DHCP পুল। পুলের নাম ধরেন দিলাম যে CCNA, হ্যাঁ, স্টেটলেস পুল, CCNA স্টেটলেস পুল দিলাম নাম। তারপরে এখানে আমি ধরেন একটা DNS সার্ভার অ্যাড করব। আমি DNS সার্ভার অ্যাড করলে বললাম ধরেন 2001, হ্যাঁ, DB8, হ্যাঁ, দেন তারপরে ধরেন EF8, হ্যাঁ, F ক্লোন EEF EED। এই অ্যাড্রেসটাকে আমি DNS সার্ভারে অ্যাড করলাম। সো এখানে একটা মাত্র ইনফরমেশনই অ্যাড করা যায়, which is the DNS সার্ভার। আরো বেসিক্যালি কি আছে? ও I can add the domain name, I can add the domain name। IP অ্যালোকেশনটা দেখাইতে পারবো না বিকজ প্যাকেট টেস্টার এটা সাপোর্ট করে না, বাট I can address the domain name। ওকে, সো I can address the domain name। সাপোজ আমি ডোমেইন নেম অ্যাড করলাম aib.edu, I can address this। সো এখন আমি কি করব? আবার ইন্টারফেসে যাব, ইন্টারফেস FS 0/0। সো আমাকে আবার আগের মতো বলতে হবে IPv6 অ্যাড্রেস অটোকনফিগ, এটা তো বলতেই হবে। প্লাস এখানে জাস্ট আমি একটা প্যারামিটার অ্যাড করব, which is IPv6 DHCP সার্ভার। সো সার্ভারের নাম কি দিছিলাম? CCNA stateful pool। সো দিস ইজ কেস সেনসিটিভ, সো মাস্ট ম্যাচ নামগুলা। CCNA DHCP pool, এন্ড এখানে জাস্ট আমি একটা কনফিগারেশন ফ্ল্যাগ অ্যাক্টিভ করব, IPv6 ND আদার কনফিগারেশন ফ্ল্যাগ, এটারে জাস্ট অ্যাক্টিভ করতে হবে। সো আদার কনফিগারেশন ফ্ল্যাগ মানে তুমি এই সার্ভার থেকে একটা কনফিগারেশন এখানে লোড করবা। সো এখন যদি আমি এই পিসিতে যাই, ইফ আই গো টু স্ট্যাটিক, ইফ আই গো টু অটোমেটিক, সি DNS-টা পেয়ে গেছে। আগেরবার DNS-টা পাইছিল না, এখন DNS-টা সে অটোমেটিকলি পেয়ে যাচ্ছে। সো দিস ইজ কল্ড দ্য stateless DHCP server। ক্লিয়ার? কনফিউশন? তো এখানে কি করতে হয়? সি স্টেটলেস যেটা শুধুমাত্র SLASC যেটা উইদাউট সার্ভার, সেটাতে জাস্ট একটা কাজ, IPv6 অ্যাড্রেস অটোকনফিগ। আর যেটাতে সার্ভার অ্যাড করতে হবে ওখানে আমাকে একটা DHCP পুল ক্রিয়েট করতে হবে। সি আমি একটা পুল ক্রিয়েট করছি, পুলের মধ্যে DNS ইনফরমেশন দিছি এবং ডোমেন নেম দিছি, যেটা আমরা IPv4 এ পাস করতেছিলাম, DNS এন্ড ডোমেন নেম। এখানে যখনই আমি অটোকনফিগ দিতেছি আমি কোনো DNS ইনফরমেশন পাচ্ছি না অটোমেটিকলি। সো কোনো নেটওয়ার্কে যদি DNS ইনফরমেশন অটোমেটিকলি পাঠাইতে হয় তখন আমাকে কোনটা নিয়ে কাজ করতে হবে? স্টেটলেস উইথ DHCP সার্ভার, এটা নিয়ে কাজ করতে হবে। সো আমি এটাই করলাম, DHCP সার্ভার দিলাম।
ডোমেইন নেম দিলাম। তারপর এখানে এসে কি বললাম, অটো কনফিগারটা তো দিতেই হবে, স্টেটলেস মানে স্টেট এটারও কাজ করতে হবে প্লাস এখানে এক্সট্রা সার্ভার অ্যাড করতে হবে। সো অটো কনফিগ দিলাম, তারপরে বললাম কোন সার্ভার থেকে ইনফরমেশন নিবা এবং সার্ভারটাকে ইনেবল করে দিলাম। সো জাস্ট এই তিনটা কাজ ইন দ্য ডিএসসি। Is this clear? কোনো কনফিউশন? একে দিলে অটোমেটিক ও আইপি অ্যাড্রেস পেয়ে গেল উইথ দ্য ডিএনএস। স্যার এখানে গেটওয়ে অ্যাড করতে হচ্ছে না তাই তো? না, গেটওয়ে অ্যাড করতে হচ্ছে না, ও নিজের লিংক লোকাল অ্যাড্রেস থেকে গেটওয়ে নিয়ে নেবে। স্টেটফুল যেটা ওখানে গেটওয়ে অ্যাড করতে পারবেন চাইলে, বাট স্টেটফুলটা প্যাকেট টেসারে লাস্ট টাইম আমি যখন করছিলাম সাপোর্ট করিনি, এটা রিয়েল হার্ডওয়্যার ডিভাইস যে সাপোর্ট করে। আচ্ছা স্টেট এবং IPv6 এর কনফিগারেশন আপনাদের CCN এর জন্য না, বাট আমি তারপর এটা দেখ মানে জাস্ট SLAAC টা ছিল in your CCNA syllabus. Those are not included, only the theory, but এটা একটু এক্সট্রা দেখায় দিলাম। Any more question? স্যার ডাইনামিক অর স্ট্যাটিক দুইটার মধ্যে কি আমাদের পারফরম্যান্সের কোনো ডিফারেন্স দেখা যায়? কোনো পারফরম্যান্সের ডিফারেন্স দেখা যায় না, সিকিউরিটি ডিফারেন্স দেখা যায়। ওকে স্যার। পারফরম্যান্স সেম থাকে, সিকিউরিটি ভায়োলেশন হইতে পারে চাইলে। আর স্যার কোনো? সবচেয়ে বেশি সিকিউরটা কি স্যার স্ট্যাটিকটাই? স্ট্যাটিক। ও আমরা কালকে যখন সুইচ নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে পড়বো একটু, তখন আমরা ডিএসসিপির ভায়োলেশনগুলো দেখব, যে কিভাবে আমরা ডিএসসিপি অ্যাটাক দিয়ে ইনফেক্টেড হই। ওকে, সো লেট মি এক্সপোজ দ্য লগ। সো আই ডোন্ট থিঙ্ক আপনাদের এক্সামে IPv6 এর ডিএসসিপি আসবে, যতটুকু আমার মনে পড়ে, বাট ইউ নিড ইট ফর রিয়েল লাইফ। যদিও বাংলাদেশে ডিএসসিপি IPv6 আসতে আসতে আরো 40-50 বছর, বাট স্টিল। তো IPv4 DHCP configuration. So first a pool নেক্সট create. টপিক হ্যাঁ স্যার, নেক্সট টপিকের আগে একটা ব্রেক দেওয়া যায়? অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ স্যার। তো এটা exclude address, then IPv6 DHCP configuration. So এটা অটো কনফিগারেশন, আর এটা হচ্ছে পুল মানে সার্ভার সহ। So this is only auto configuration, SLASC. This is the SLASC, and this is the SLASC with server. That's it. So আমি এটা এখনই আপলোড করে দিচ্ছি। So you can take a break for 15 minutes. ঠিক 9টাতে আমরা আবার ক্লাসটা শুরু করব, exactly at 9. Okay, you can take a break. হ্যালো হ্যালো তোমার জন্য শুনতে
Okay, I hope you all are back. Let's start the class again. So let's start today's last topic. Let's see what is this. So now we will learn about the FSRP. FSRP stands for First Hop Redundancy Protocols. First Hop Redundancy Protocol. Let's see what is First Hop Redundancy Protocol. Until this time we have learned about the LAN redundancy, right? আমরা LAN redundancy জন্য hierarchy model দেখছি, আমরা STP configuration দেখছি, হ্যাঁ, তারপরে আমরা ether channel দেখছি। So LAN redundancy is possible. আমরা LAN redundancy এখানে এই hierarchy model দেখে বুঝে ফেলছি যে LAN redundancy is possible. But what about the branch router redundancy? Suppose this is the LAN redundancy তো আমরা দেখছি, ওটা বলে যেটা আর বানাইলাম না। This is the LAN, suppose this is the LAN, this is your PC, this is your PC, and this is your router, and this is the internet service provider or ISP router. This is the ISP router. Suppose this is the Google, this is my Google. So if এই রাউটারটা, এই ব্রাঞ্চ রাউটারটাতে যদি কোনো প্রবলেম হয়, এই ব্রাঞ্চ রাউটারটা যদি কোনো প্রবলেম হয়, তাহলে তো আমার নেটওয়ার্ক সাথে সাথে ডাউন হয়ে যাবে, isn't it? So suppose this is Google. So let me make this topology first. So I will add HWIC2T module. Suppose this is my ISP. This is my branch 2, BR2. And suppose they are connected. This is my LAN. Suppose this is the connectivity. This is the connectivity. So আমার এখানে নেটওয়ার্ক দেওয়া আছে। Suppose the network is which is 172.16.1.0/24 and বলছে যে গেটওয়ে ইউজ করতে 172.16.1.5. Suppose this is the thing, the Google. Let me configure the Google 8, and suppose this is 8.8.8.8.1. Now what if আমার যদি প্রথম কানেকশনটা আমরা এইভাবে চিন্তা করি যে আমাদের কোনো ব্রাঞ্চ 2 নেই, তাহলে কি আমাদের সিঙ্গেল কানেক্টিভিটি? Let me take a snapshot. Yes. Snap. See, so first
think like that we have no branch 2 on our network, no branch 2. Suppose this connection is not there. So this is the primary connection, right? So traffic কিভাবে flow করতো? ট্রাফিক গুলো এই পিসি থেকে আসতো, এই লাইনে যাইতো, এই রাউটারে যাইতো, তারপরে দিক দিয়ে ফ্লো হয়ে যাইতো। সো আমরা একটু আগে দেখছি যে আমরা ল্যান নেটওয়ার্কের ব্যাকআপ রিটেন্ডেন্সি করতে পারি বাই ইউজিং দ্য 3 টায়ার, রাইট? এখানে যদি আমরা ব্যাকআপ দিই, সো ট্রাফিক যদি এদিক দিয়ে না ঢুকতে পারতো এদিক দিয়ে চলে যাইতো, এদিক দিয়ে না যেতে পারলে এদিক দিয়ে যাইতো। সো দেয়ার ইজ এ ব্যাকআপ পসিবিলিটিস না ল্যান নেটওয়ার্ক। আমরা হায়ার আর্কিটেকচার মডেল দেখছি, তারপরে আমরা কি বলে ইথার চ্যানেল দেখলাম একটু আগে। So those are the LAN backup. But what about the branch router? সে তো সিঙ্গেল। যদি আমার এই লিংকটা ডাউন হয়ে যায় তখন কি করব? What are the possible solutions? অথবা এই রাউটারটাই যদি নষ্ট হয়ে যায়, then what's the possible solution? যদি এই রাউটারের সাথে কানেক্টিভিটি এই লিংকটা ডাউন হয়ে যায় অথবা এই রাউটারটা নষ্ট হয়ে যায়, তাহলে তো আমার নেটওয়ার্ক ডাউন, আমার নেটওয়ার্কে তো আর কোনো কানেক্টিভিটি থাকলো না, তাহলে তো আমার নেটওয়ার্কের ডাউন টাইম বাইরে গেল। তাহলে আমরা ল্যান নেটওয়ার্কে এত কিছু অ্যাপ্লাই করে এত মেকানিজম বানায় আমার লাভ কি? আমার নেটওয়ার্কের ব্রাঞ্চ রাউটার যদি ডাউন হয়ে যায়, isn't it? রিডান্ডেন্সির ক্ষেত্রে। So that's why the network engineers come out and another solution, they called it the FHRP, fast hop redundancy protocol. So what is fast hop redundancy protocol? They said that they will come up another router that is connected like this way. Now the problem is যে এই নেটওয়ার্কের গেটওয়ে তো একটা, রাইট? 1.5। তো আমরা যদি 1.5 এখানে দিই, আমরা তো এখানে আর 1.5 দিতে পারবো না। আমরা কি এখানে আর 1.5 দিতে পারবো? দিস ইজ দ্য সেম নেটওয়ার্ক, সেম নেটওয়ার্কে সেম আইপি অ্যাড্রেস মাল্টিপল জায়গায় তো আমরা অ্যাপ্লাই করতে পারি না। সো মাস্ট এখানে ধরেন 1.6 দিলাম। যখন এর কাছে 1.5 গেটওয়ে, তখন এই ট্রাফিকটা ফরওয়ার্ড হবে কোথা দিয়ে? এই পাথ দিয়ে ফরওয়ার্ড হবে। এখন ধরেন এই লিংকটা ডাউন, তখন কি এই ট্রাফিকটা এদিক দিয়ে ফরওয়ার্ড হইতে পারবে না। তখন আমার কি করতে হবে? এর গেটওয়ে চেঞ্জ করে কি করতে হবে? 1.6 ম্যানুয়ালি এর গেটওয়ে চেঞ্জ করে দিতে হবে 1.6। তখন আবার কি সেই দিক দিয়ে ফরওয়ার্ড হয়ে যাবে, অথবা ম্যানুয়ালি এই রাউটারে ঢুকে বলতে হবে যে তুমি 1.5, তখন সেদিক দিয়ে ফরওয়ার্ড হবে। যে কোনো একটা করতে হবে। সো দেয়ার ইজ এ ম্যানুয়াল টাস্ক, রাইট? যে আমরা হয় পিসির আইপি অ্যাড্রেস চেঞ্জ করব অথবা রাউটারের আইপি অ্যাড্রেস চেঞ্জ করব, যে কোনো একটা আইপি অ্যাড্রেস আমাদেরকে ম্যানুয়ালি চেঞ্জ করতেই হবে, আদারওয়াইজ এই জিনিসটা কাজ করবে না। আবার যখন এটা ঠিক করব তখন আমাকে আবার কি করতে হবে? আবার এটাকে কনফিগার করতে হবে। সেটা তো একটা চক্রের মধ্যে পড়ে যাব, যে একবার ঠিক করো, আরেকবার চেঞ্জ করো, আবার নষ্ট হলে আবার ঠিক করো, আবার চেঞ্জ করো। তো নেটওয়ার্কিংটা এমন কোনো ইললজিক্যাল কোনো কিছু হইতে পারে না। So that's why they have come with a solution, that fast hop redundancy protocol with a common gateway IP address. তারা একটা ভার্চুয়াল আইপি অ্যাড্রেস ক্রিয়েট করবে এই দুইটা লিংকের মাঝখানে। এই দুইটা লিংকের মাঝখানে তারা একটা ভার্চুয়াল আইপি অ্যাড্রেস ক্রিয়েট করবে, যেটাকে এই দুইজনই শেয়ার করবে, এটাকে বলা হবে হইতেছে ভার্চুয়াল আইপি অ্যাড্রেস। এটাকে বলা হবে ভার্চুয়াল আইপি। তাদের ফিজিক্যালি তাদের যে অ্যাড্রেস তাই থাকবে, লাইক এটা যদি 1.5 এটা 1.6 হইলো। নাও এই ভার্চুয়াল অ্যাড্রেসটা হবে হচ্ছে এই পিসির গেটওয়ে, নাও এই ভার্চুয়াল অ্যাড্রেসটা যদি এ অ্যাক্টিভ থাকে এর কাছ দিয়ে যাবে, এবং ভার্চুয়াল অ্যাড্রেসটা যদি এ অ্যাক্টিভ থাকে তাহলে এর কাছ দিয়ে যাবে। এই যদি কখনো ডাউন হয়ে যায় তাহলে এ অ্যাক্টিভ থাকবে, এই যদি কখনো ডাউন হয় তারপর আবার এ অ্যাক্টিভ থাকবে। তো এইভাবে এই প্রোটোকলটা কাজ করে, যেখানে একটা আইপি অ্যাড্রেস, গেটওয়ে অ্যাড্রেস শেয়ার করা হয় দুইজনের মাধ্যমে। তো এই প্রোটোকলটার, ফাস্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকলটার কয়েকটা প্রসেস আছে, মানে কয়েক ভাবে করা যায়। তো তার ভাগগুলো আমরা একটু দেখে নিই। সো ফার্স্ট ইজ এইচএসআরপি। এইচএসআরপি স্ট্যান্ডস ফর হট স্ট্যান্ডার্ড router protocol, hot standby router protocol, that is called HSRP, okay, which is Cisco proprietary. Then we have another protocol, we called it VRRP. VRRP stands for virtual
virtual router redundancy protocol, which is VRRP, and finally GLBP. GLBP stands for Gateway Load Balancing Protocol. GLBP stands for Gateway Load Balancing Protocol. CCNA তে VRRP এবং GLBP নেই, only HSRP আছে. So we will see only the HSRP, the Hot Standby Router Protocol. Hot Standby Router Protocol. So Hot Standby Router Protocol এ একটা রাউটার থাকবে অ্যাক্টিভ, আরেকটা রাউটার থাকবে স্ট্যান্ডবাই। একটা রাউটার থাকবে অ্যাক্টিভ এবং আরেকটা রাউটার কিসে থাকবে? স্ট্যান্ডবাই মোডে। যখনই অ্যাক্টিভ রাউটারটা ডাউন হয়ে যাবে, স্ট্যান্ডবাই রাউটারটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যখন অ্যাক্টিভ রাউটারটা ফিরে আসবে, স্ট্যান্ডবাই রাউটারটা স্ট্যান্ডবাই মোডে চলে যাবে। So it's called the HSRP mechanism. এবং HSRP কি করবে? এরা দুইজন কি করবে? একটা ভার্চুয়াল আইপি, তাদের মধ্যে শেয়ার করবে। They will behave like a virtual pair. Okay, let's see. Then তাহলে আরেকটু আমরা ক্লিয়ার হব। Let's see. So আমরা প্রথমে বেসিক কনফিগারেশনটা সেরে ফেলি। Suppose I want to configure this 172.116 হ্যাঁ 1.10. The subnet mask is 255.255.255.0 and this is 172.16. Suppose 1.15 দিলাম এখন এর গেটওয়ে। সো 15টা আমরা ধরেন এখানে দিব, এই ইন্টারফেসে দিব। তো এই ইন্টারফেসের আইপি হবে 15, মানে ফিজিক্যাল আইপি, এবং এটা হবে 20। সো এর ফিজিক্যাল আইপি হবে 50 এবং এর ফিজিক্যাল আইপি হবে 20 এবং লজিক্যাল আইপি হবে 1.5। ওকে, আচ্ছা। তো এখানকার নেটওয়ার্কটা এস্টাবলিশ করি। ধরেন এখানে নেটওয়ার্ক 111, এইগুলো আগের ওই স্ট্যাটিক রাউটিং এর ক্লাস। /30 এটা ধরেন 12.12.12.0/30। আমরা জাস্ট নেটওয়ার্ক কানেক্টিভিটিটা এস্টাবলিশ করে দিই। I will go to this router, branch, no, enable, config terminal, host name, branch, interface FA0/0, IP address 172.16 কত দিব? 1.15 255.255.255.0, no shutdown. ওকে, no shutdown, then exit। তারপরে যে আরেকটা ইন্টারফেস আছে, ইন্টারফেস SE0/3/0, এই ইন্টারফেস আইপি অ্যাড্রেস দিব। ওকে, সো আইপি অ্যাড্রেস 11.11.11.2.255.255.255.0 স্পেস এক্সিট ইন্টারফেস 252। ওকে, দেন নো শাটডাউন, দেন এক্সিট। সো এই রাউটারের কাজ শেষ। এই রাউটার থেকে খালি আর একটা কাজ করা বাকি, কি এদিকে রাউট অ্যাপ্লাই করতে হবে, একটা স্ট্যাটিক রাউট। ধরেন আমরা এই দিক থেকে ডিফল্ট রাউটটা অ্যাপ্লাই করলাম, আইপি রাউট 0.0.0.0.0.0.0.0, এক্সিট ইন্টারফেস পোর্ট নম্বর S0/3/0। আমরা এক্সিট ইন্টারফেস পোর্ট নম্বরটা ইউজ করে ডিফল্ট রাউট এই রাউটার থেকে এদিকে আমি অ্যাপ্লাই করলাম, যাতে আমি আইএসপির সাথে কমিউনিকেশন করতে পারি। সেম ফর দিস রাউটার। I'll go to this, go to CLI, go for no, go for enable, go for config terminal, go for host name branch 2, okay, interface FA0/0, এখানে কি অ্যাড করব? আইপি অ্যাড্রেস 172.1.20.255.255.255.0, then no shutdown, then interface SE0/3/0, তারপর আইপি অ্যাড্রেস 12.12.12.255.255.255.252, then no shutdown। So এদিক থেকেও আমার একটা ডিফল্ট রাউট অ্যাপ্লাই করতে হবে এইদিকে। রিমেম্বার দি স্ট্যাটিক রাউট ক্লাস। সো আইপি রাউট 0.0.0.0.0,
00000 s 0/3/0 আমি যে রাউট অ্যাপ্লাই করে দিলাম তো আমার এই ইন্টারফেসে আইপি অ্যাড করা শেষ এই ইন্টারফেসে আইপি অ্যাড করা শেষ এবং এদিকে রাউট করা শেষ মানে এই দুইটা রাউটারে আমার আর কোনো কাজ করা লাগবে না এখন জাস্ট আমি আইএসপি কে অ্যাক্টিভ করব go to CLI go to no enable config terminal host name ISP interface FA0/0 IP add 8.8.8.1.255.0.0.0 no shutdown so ইন্টারফেসটাকে অ্যাক্টিভ করলাম এখন এই ইন্টারফেসটাকে অ্যাক্টিভ করব ইন্টারফেস SE 0/3/1 IP address 11.11.11.1.255.255.255.252 no shutdown so এটা অ্যাক্টিভ হয়ে গেল আরেকটা ইন্টারফেস আছে ইন্টারফেস AC 0/3/0 then I 12.12.12.1.255.255.252 no shutdown ইন্টারফেসটাও আমার অ্যাক্টিভ হয়ে গেল সি অল দ্য ইন্টারফেসেস আর অ্যাক্টিভ নাও কি এদিক থেকে তো রাউট করা আছে এখন কি আমার আইএসপি তেও রাউট করতে হবে রিমেম্বার দুই দিকেই রাউট করতে হয় সো আইএসপি তেও ধরেন আমি ফুল ডিফল্ট রাউট করে রাখলাম আইপি রাউট যাতে ফুল পারমিশন থাকে সবাইকে পারমিশন দিলাম 0/3/0 another one is S0/3/1 so দুই দিকে আমি ডিফল্ট রাউট অ্যাপ্লাই করে রাখলাম সো এখন এই পিসির কাছে গেটওয়ে কত দেখি আমরা 1.15 রাইট so if I go to simulation if I want to simulate this topology let's see how this work I want to send a packet from here to here so এর কাছে গেটওয়ে কত 1.15 তার মানে যাবে কোন দিক দিয়ে এদিক দিয়ে তো এই যে যাচ্ছে এই গেল এই যে চলে গেছে 1.15 দিয়ে এবং সে রিসিভ করছে সে আবার পাঠিয়ে দিছে ওকে এটা ভালো মতো বোঝা যাইতেছে না আমরা রিয়েল টাইম দেখি so if I continue the ping so ping 172.16 sorry 88888 why the ping is not working so ping is working এখন যদি আমরা দেখতে চাই যে কোন ইন্টারফেস দিয়ে যাচ্ছে তাহলে আমরা কি অ্যাপ্লাই করব ট্রেস রাউট ট্রেসার্ট 88888 তো ট্রেসার্ট অ্যাপ্লাই করলে আমরা দেখতে পারি যে সে আসলে কোথা দিয়ে যাচ্ছে সি 1.15 এ গেছে তারপর 12 লিংক দিয়ে সে চলে গেছে নাও এখন আমরা যদি এই লিংকটা বন্ধ করে দিই if we want to close the link if I close the link let's see the packet is forward or not oops let's see ping 8.8.8.8 এখন আর প্যাকেট এদিক দিয়ে যাবে না বিকজ এই লিংক তো বন্ধ রাইট সি রিকোয়েস্ট টাইম আউট সে আর যাচ্ছে না কারণ তার 15 তো সে পাচ্ছে না এই গেটওয়ে তো সে পাচ্ছে না সি রিকোয়েস্ট টাইম আউট প্যাকেট যাবে না এখন আমি কি করব এখানে গিয়ে আমি যদি এটা এর গেটওয়ে এখন 20 করে দিই মানে এর কাছে যে এই গেটওয়েটা দিয়ে রাখছি আমি যদি এটা 20 করে দিই এখন যদি কমান্ড প্রম্পটে যে আবার পিং দিই তাহলে আবার পিং পাচ্ছে সি আবার পিং পাচ্ছে তার মানে যে গেটওয়ে সে পাবে সেই গেটওয়ে দিয়ে পিং করবে সো দিস ইজ আ রিডান্ডেন্সি এখানে রিডান্ডেন্সি আছে আমরা বুঝতে পারলাম বাট এটা কি হচ্ছে যে আমার আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাগতেছে I have to change the IP addresses right আমাকে IP অ্যাড্রেস চেঞ্জ করা লাগতেছে লাইক আমি একবার 15 করলাম
একবার 20 করলাম, মানে যেই লিঙ্ক যখন অ্যাক্টিভ থাকবে আই হ্যাভ টু অ্যাক্টিভ দিস, বাট দিস ইজ নট এ সলিউশন, রাইট? আমি তো ম্যানুয়ালি এই কাজটা করতে চাই না। I want to do this, I want to solve this using the HSRP, the hot standby router protocol. So hot standby router protocol কি বলে, যে আমার দুইটা রাউটার একটা শেয়ারিং আইপি তে থাকবে, একটা ভার্চুয়াল আইপি তাদের মধ্যে কনফিগার থাকবে। ওকে, এই ভার্চুয়াল আইপি দিয়ে তারা আসলে কমিউনিকেশন করবে একজন আরেকজনের সাথে থ্রুতে। এই ভার্চুয়াল আইপিটা আসলে পিসির কাছে থাকবে। সো ধরেন আমাদের ভার্চুয়াল আইপিটা 1.5, তো আমরা এখানে কনফিগার করে দিয়েছি 1.5। এখন আমরা এই দুইটা রাউটারের এই দুইটা ইন্টারফেসে দুইটা ভার্চুয়াল আইপি কনফিগার করি, যে ভার্চুয়াল আইপি দিয়ে আমরা বলবো যে কে অ্যাক্টিভ কে প্যাসিভ। সো আই উইল গো টু দিস রাউটার, I will go to the interface FA0/0, যেই ফিজিক্যাল আইপি আছে আমি ওটাকে ডিলিট করব না, আমি জাস্ট একটা ভার্চুয়াল আইপি কনফিগার করব। ওকে, সো স্ট্যান্ড বাই, দেন স্ট্যান্ড বাই নাম্বার 1, তারপরে আইপি, কোন আইপি অ্যাড্রেসটা দিতে চাই, ধরেন আমি আইপি অ্যাড্রেস দিলাম 172.168.1.5। সো এই যে আমার ভার্চুয়াল আইপি ক্রিয়েট হয়ে গেল। সো জাস্ট একটা লাইনের কমান্ড, স্ট্যান্ড বাই নাম্বার, দেন কোন আইপিটা দিতে চাই, তারপরে স্ট্যান্ড বাই প্রায়োরিটি, স্ট্যান্ড বাই 1, স্ট্যান্ড বাই প্রায়োরিটি, যার প্রায়োরিটি বেশি থাকবে সে থাকবে অ্যাক্টিভ, যার প্রায়োরিটি কম থাকবে সে থাকবে স্ট্যান্ড বাই। রিমেম্বার, সো ম্যাক্সিমাম প্রায়োরিটি 100, ধরেন আমি এর প্রায়োরিটি দিলাম 98, এন্ড স্ট্যান্ড বাই 1 পারমিট, স্ট্যান্ড বাই 1 কে পারমিট করে দিলাম। সো এর প্রায়োরিটি কত দিলাম 98, আমি একে অ্যাক্টিভ বানাইতে চাই, এই জন্য এর প্রায়োরিটি দিলাম হায়ার। সো একে আমি বানাবো স্ট্যান্ড বাই, মানে এ থাকবে অ্যাক্টিভ, এ থাকবে স্ট্যান্ড বাই। ট্রাফিক মেইনলি ফরওয়ার্ড হবে এই, এবং যখন এর লিংকটা বন্ধ থাকবে তখন ট্রাফিক ফরওয়ার্ড হবে এই দিক দিয়ে। সো লেটস স্টার্ট দিস, এটাতেও কনফিগার করি। সো ইন্টারফেস FA0/0, ওকে, স্ট্যান্ড বাই 1 আইপি কত কনফিগার করছি 172.1.5, রাইট? দেন স্ট্যান্ড বাই 1 প্রায়োরিটি ওখানে দিছি 98, ধরেন এখানে দিলাম 50, ওকে, দেন স্ট্যান্ড বাই 1 পারমিট, আমার কাজ শেষ। তো এখানে কি বললাম, তাদের ভার্চুয়াল আইপি কত 1.5, এখন তাদের মধ্যে আইপি অ্যাড্রেস কত আছে, এই দুজনের মধ্যে আইপি অ্যাড্রেস আছে 172.1.5। দ্যাটস মিন এরা এমন ভাবে বিহেভ করতেছে যে এই ইন্টারফেসে আসলে 15 আইপি অ্যাড্রেসটা নাই, এই ইন্টারফেসে আছে 1.5, এবং এও এমন ভাবে বিহেভ করতেছে যে এই ইন্টারফেসে 1.20 অ্যাড্রেসটা নাই, এখানে আছে 1.5 অ্যাড্রেসটা। তো এখন যখন এর ট্রাফিক ফরওয়ার্ড হয়, সো সি এর ট্রাফিক যখন ফরওয়ার্ড হচ্ছে প্রাইমারি যাচ্ছে এই দিক দিয়ে, ক্লিয়ার? সো এখানে দেখি সিমুলেশন হয় কিনা। So let's simulate, let's take a packet, I want to go for here to here. So this is traffic forward, see কোথা দিয়ে যাচ্ছে এদিক দিয়ে, দেন এটা এর কাছে গেল, দেন এটা চলে গেল, প্যাকেট আবার ফরওয়ার্ড হয়ে এর কাছে চলে আসলো। ওকে, so that's how this thing works. Now I want to simulate again. So এখন ধরেন এই লিংকটা নাই, this link is down. So now দেখি প্যাকেটটা কিভাবে ফরওয়ার্ড হয়। সো এই প্যাকেট গেল, এখন কোথা দিয়ে যাবে, এই নিচ দিয়ে গেল, এই চলে গেল। সো সি এখন সে নিজে ট্রাফিক ফরওয়ার্ড করতেছে। সো যেহেতু স্ট্যান্ড বাইটা বন্ধ হয়ে গেছে, এই জন্য অ্যাক্টিভটা বন্ধ হয়ে গেছে, এই জন্য স্ট্যান্ড বাই দিয়ে ট্রাফিক ফরওয়ার্ড হচ্ছে। ইফ ইউ এক্সিকিউট পিং উইল অলসো ওয়ার্ক, এক্সিকিউট পিং, সি পিং ইজ অলসো ওয়ার্কিং। আবার যখনই আমি এটাকে অ্যাক্টিভ করে দিব, যখনই আমি আবার এটাকে অ্যাক্টিভ করব, আবার সে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন ট্রাফিক ফরওয়ার্ড করবে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে ফরওয়ার্ড করবে। সো দ্যাটস দ্য বেসিক থিংস অফ HSRP, হট স্ট্যান্ডবাই রাউটিং প্রোটোকল, যেখানে রাউটারের রিডান্ডেন্সি ক্রিয়েট করতে পারি। সো এখানে প্রবলেমটা কি ছিল, আমরা প্রথমেই রাউটারের রিডান্ডেন্সি ক্রিয়েট করছিলাম, বাট হোয়াট ইজ দ্য প্রবলেম ইজ দ্য কমন গেটওয়ে অ্যাড্রেস। দুইজনের মধ্যে আমার কমন গেটওয়ে অ্যাড্রেস আনা দরকার ছিল। তো দুজনের মধ্যে কমন গেটওয়ে অ্যাড্রেস আনার জন্য আমি HSRPটাকে ক্রিয়েট করলাম। একটাকে রাখলাম স্ট্যান্ড বাই অ্যাক্টিভে, আর একটাকে রাখছি স্ট্যান্ড বাই। ওকে, সো HSRP is Cisco proprietary. You can do load balancing using HSRP দিয়ে লোড ব্যালেন্সিং করা যায়, দুইটাকে একসাথে অ্যাক্টিভ রাখা যায়।
ট্রাফিক এদিক দিয়ে ফ্লো করবে কিছু, এদিক দিয়ে ফ্লো করবে কিছু, বাট ওগুলো সিসিএন এর পার্টের মধ্যে নাই। তো আমরা এত ডিটেইলস এটা নিয়ে পড়বো না। ক্লিয়ার দ্য এসএসআরপি কনসেপ্ট? Is there any question? নো স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এটা হলো কি রিডান্ডেন্সি যেটা করলেন স্যার, এটা কি সিসকো সব ভার্সনের রাউটারই সাপোর্ট করে? সব সব এভরি ওল্ড নিউ সবগুলোতেই না স্যার? সবগুলোতে, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। সো নেটওয়ার্ক ডাউন টাইম 0 রাখতে হইলে you must enable the redundancy. So this is the basic configuration. এক্সামে বলে দিবে কোনটাকে স্ট্যান্ড বাই রাখবেন, প্রায়োরিটি কত দিবেন, কোনটাকে অ্যাক্টিভ রাখবেন, প্রায়োরিটি কত দিবেন। তো এই জিনিসগুলো ফলো করে ইউ হ্যাভ টু কনফিগার। কোন রাউট অ্যাপ্লাই করবেন এটাও বলে দিবে। So this is the ISP part. Okay, so এখান থেকে আমাদের HSRP কনফিগারেশন শুরু। HSRP সো জাস্ট যেটাকে আমরা অ্যাক্টিভ রাখছি তার প্রায়োরিটিটা বাড়ায় দিছি, আর যেটাকে স্ট্যান্ড বাই রাখছি তার প্রায়োরিটিটাকে কমায় দিছি। সেম আইপি অ্যাড্রেস 1.5, এবং এটাই এখন কমন গেটওয়ে। এটাকে আমরা এখন কমন গেটওয়ে হিসেবে ইউজ করব। দ্যাটস ইট। কোনো কোয়েশ্চেন অন দিস HSRP? তো কোয়েশ্চেন না থাকলে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ।